একটু ওয়েট করেন, আমি শেয়ার করতে ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। রিসেন্টলি হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি যে সবাই জয়েন করছেন। আমরা একটু অপেক্ষা করব সবাই যাতে জয়েন করে। আর আমি আপনাদের সামনে আজকে আছি মারুফ হোসেন। বর্তমানে জয়েনিং এর উপরেই আছি, আপাতত জয়েন করবো ইনশাল্লাহ। আহ, এখন হচ্ছে আজকে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশ রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং আসলে না, ইংলিশ রাইটিং যেটাকে বলা হয় সেটা শিখবো। এবং আপনি ধরে রাখতে পারেন আজকে কিন্তু আমরা পৃথিবীর সব থেকে সহজ নিয়মে ইংলিশ রাইটিং শিখবো। এটা এটা আপনি ধরে রাখবেন যে আমরা আজকে ইংলিশ সব থেকে সহজ নিয়মে ইংলিশ রাইটিং শিখবো। পত্রিকার মতো করে ইংরেজি রাইটিং শিখবো, দুটাই শিখবো। অ্যাডভান্স রাইটিং গুলোও দেখবো, মানে সবকিছুই আজকে আমাদের এই ক্লাসে আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে? তো আসেন আমরা একটু একটু অপেক্ষা করি, এবং কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছেন একটু কমেন্টসে জানাবেন। আর যেহেতু এটা একটা লাইভ ক্লাস আজকে, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস, আপনাদের ভালো লাগবে। আর ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে ইংলিশ রাইটিং লেখার জন্য কোনো রুলস এর প্রয়োজন নেই। আবারও বলছি, ইংলিশ রাইটিং লেখার জন্য কোনো রুলস এর প্রয়োজন নেই। আপনারা জাস্ট মানে আমার এই ক্লাসটা দেখুন, দেখুন যে এই ইংলিশ রাইটিং ক্লাসটা আপনি পেরে যাবেন, এবং পত্রিকার মতো স্টাইলে করে লিখতেও পারবেন। কতটা সহজ করে দিব এটাও আজকে দেখাবো। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মোটামুটি যারা আসছেন তারা একটু কমেন্টস করবেন যে আপনারা আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো একটু জানাবেন। হ্যাঁ, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি। আমরা একটু কমেন্টসটা দেখবো, যেহেতু হাতে ফোন নিয়ে ফেলেছি, ফোনটাতে দেখাটা একটু সুবিধা। তো সব মিলে একটু ফোনে দেখার চেষ্টা করবো আপনাদের কমেন্টস গুলো। আহ, একটু সাউন্ড ওকে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মিলন আছেন পঞ্চগড় থেকে, আবিদ আছেন, জাকির হোসেন আছেন, আফরোজা আক্তার আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আর আজকের এই ক্লাসটা খুবই দারুণ হতে যাচ্ছে, পত্রিকার স্টাইল হতে যাচ্ছে। সেটা যদি আমি আপনাদেরকে একটু ছোট্ট করে একটা রিভিউ দিই, ধরেন এইটার উপর আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, বাট আপনি আসলে জানেন না যে এই এতগুলো লেখাকে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ রূপান্তরিত করতে হয়। এটা খুবই ইজি প্রসেস। যদি আমি আপনাকে একটু চেঞ্জ করে দেখাই, ধরেন আমি আপনাকে এই লাইনটা ফ্রি হ্যান্ড রাইটিং করে দিব, এই লাইনটা ফ্রি হ্যান্ড রাইটিং করে দিব। আর তারপরে তিনটা নিউজ পেপার, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম এবং আল জাজিরা, তিনটা নিউজ পেপার কিভাবে লিখেছে সেগুলো দেখিয়ে দিব। এবং আপনার কাছে খুবই ইজি লাগবে, ঠিক আছে? আপনার কাছে কি খুবই ইজি লাগবে যদি এই ক্লাসটা দেখে, আপনার কাছে অসাধারণ লাগবে যে এরকম ক্লাস আপনি কখনো আগে দেখেননি। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা রাইটিং করব। এটার উপর আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখা পড়বো না, ডিরেক্টলি এটা লেখা শুরু করে দিব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ,
জাস্ট আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা একটু জানেন। আপনাদেরকে ফার্স্ট অফ অল মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনি শুধু এতটুকু জানবেন যে সাবজেক্টের পরে একটা ভার্ব বসে। আপনি জাস্ট এতটুকু জানবেন, আর কোনো কিছু আপনার মনে রাখতে হবে না। কি, সাবজেক্টের পর একটা ভার্ব বসাবেন, আর কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে না। এইটা হচ্ছে একদম সহজ পৃথিবী। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেখানে যেই বাক্যে সাবজেক্ট না, ভার্ব নাই, যেই বাক্যে বাংলা বাক্যে ভার্ব খুঁজে পাবো না, সেই বাংলা বাক্যে শুধুমাত্র আমরা এম, ইজ এবং আর এই তিনটা বসাবো। আর আপনি যদি পত্রিকার মতো মানে নিউজ পেপার স্টাইলে লিখতে চান, তাহলে আপনাকে বসাতে হবে হচ্ছে রিমেইন। ঠিক আছে? যদি আপনি পত্রিকার মতো বসাতে চান তাহলে রিমেইন লিখে দেন, তাহলে পত্রিকার মতো স্টাইলে হয়ে যাবে। আর একটা হচ্ছে পোলস, এইটা লিখে দেন, তাহলে পত্রিকার মতো হয়ে যাবে। তাহলে অ্যানিদারের বদলে আমরা রিমেইনও লিখতে পারি, পোজও লিখতে পারি। যে বাক্যের ভার্ব নাই, বাংলা বাক্যের ভার্ব নাই, সেই বাক্যগুলোতে জাস্ট এই জিনিসটা ফলো করতে হবে। ওকে, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঈশ্বরগঞ্জ থেকে আমরা দেখতে পেরেছি। আমরা একটু শুরু করবো এবং আস্তে আস্তে আপনাদের সবার কমেন্টসটাই পড়া শুরু করবো, ঠিক আছে? তো এই দুইটা জাস্ট মনে রাখেন যে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। আর আরেকটা হচ্ছে এম, ইজ, আর, যেই বাক্যে ভার্ব নেই, বাংলা বাক্যে ভার্ব নেই, সেখানে এম, ইজ, আর বসাবে, অথবা রিমেইন বসাবেন, অথবা পোজ বসাবেন। রিমেইন আর পোজ পত্রিকার মতো স্টাইলে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এবার দেখেন কতটা ইজিলি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, একটু আমরা চেঞ্জ করব। ধরেন এইখানে কি লেখা আছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে অর্থনৈতিক সমস্যা একটি বড় চ্যালেঞ্জ। আপনার কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই। আপনার মাথায় যেটা আসবে সেটাই আপনি লিখবেন। শুধু মনে রাখবেন সাবজেক্টের পর ভার্ব বসে, আর কারো পরে কেউ বসে না। এই যে অনেকগুলো স্ট্রাকচার করেন, এই স্ট্রাকচার গুলোর পরে এটা বসে এটা বসে, এরকম কোন স্ট্রাকচার ইংলিশে নেই। আপনারা জাস্ট এটা ফলো করেন। দেখেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আপনি এখানে কোনটা সাবজেক্ট দেখেন, এইটা হচ্ছে আপনার সাবজেক্ট, সরি এইটা হচ্ছে আপনার সাবজেক্ট, ঠিক আছে? এখন এই সেন্টেন্সে আপনার ভার্ব কোনটা বলেন তো? এই বাক্যে এতটুকুর মধ্যে ভার্ব কোনটা বলেন তো? জাস্ট সাবজেক্টের পর ভার্ব বসাবো, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই শেষ করে ফেলবো, ঠিক আছে? আর এখানে বলেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে সাবজেক্ট তো আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা এটা আপনারা লিখেন তো, ভার্ব কোনটা? আচ্ছা, আমরা আলিমকে দেখছি জামালপুর থেকে। ওকে, ওকে, আমরা একটু জানার চেষ্টা করি যে সাবজেক্টের পর ভার্ব কোনটা। সম্ভবত আমারও জামালপুরে উপস্থিত পাওয়া হতে যাচ্ছে। হ্যাঁ, বলেন বলেন সাবজেক্টের পর ভার্ব কোনটা। দেখেন, আমি আপনাদেরকে একদম ইজিলি টপিকসে দেখাই। দেখেন, এই বাক্যে কোনো ভার্ব নেই, তাহলে ভার্ব না থাকলে কি করব? এম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা বসাবো, রাইট? ওকে, তাহলে চলেন, যেটা যেখানে আছে এটা এখানে আছে, এটা তাহলে প্রথমে আপনারা কি করবেন? আপনারা ফার্স্ট অফ অল সাবজেক্ট বসাবেন। তাহলে সাবজেক্টে কি? বাংলাদেশ। ওকে, ওকে, বাংলাদেশ। সাবজেক্টের পর কি বসাবেন? এটা হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশ। বাংলাদেশের পর কি বসাতে হবে? একটা ভার্ব বসাতে হবে। ভার্ব না থাকলে এম, ইজ, আর একটা ভার্ব যোগ দিতে হবে। বাংলাদেশের সাথে কি যায়? ইজ যায়। দেখেন, এই বাক্যে কোনো ভার্ব নাই, তাই আমরা ইজ দিয়েছি। আপনি ইজের বদলে কি বসাতে পারেন? পত্রিকার স্টাইলে করলে আপনাকে বসাতে হবে রিমেইন। রিমেইনস এর সাথে এস বসাতে হবে, কারণ বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে, আর এই ভার্বের সাথে তো এস আছে এখানে, তো ধরেন এইটা হয়ে গেছে। এন্ড সাবজেক্টের পর ভার্ব বসালেন। এবার যেটা যেখানে আছে, একটি ইংলিশ কি? একটি ইংলিশ কি? তারপরে হচ্ছে উন্নয়নশীল। উন্নয়নশীল ইংলিশ কি? আপনি যদি উন্নয়ন ইংলিশ পড়েন বা উন্নত ইংলিশ পড়েন, উন্নত, তাহলে আপনাকে পড়তে হয় কি? ডেভেলপড। তাহলে আপনাকে পড়তে হয় হচ্ছে ডেভেলপড। ওকে, আর আপনি যদি দেখেন উন্নয়ন, উন্নয়ন, ঠিক আছে, তাহলে আপনাকে কি পড়তে হবে? ডেভেলপিং। তাহলে আপনাকে কি পড়তে হবে? ডেভেলপিং। তাহলে বাংলাদেশ এটা হচ্ছে উন্নয়ন, উন্নয়ন আছে, উন্নয়নশীল, ডেভেলপিং।
উন্নতশীল, উন্নয়নশীল, দুইটাতে উন্নতশীল যেটা সেটা ডেভেলপ, উন্নতশীল এখানে শীল বসবে ডেভেলপ, আর এখানেও শীল বসবে উন্নয়নশীল ডেভেলপিং। ঠিক আছে, এই দুইটা জাস্ট একটু মাথায় রাখবেন। তো এখানেও কি হবে ডেভেলপিং। ওকে, এখানেও হবে হচ্ছে আপনার বাংলাদেশ ইজ আ ডেভেলপিং, ডেভেলপিং। আর দেশ ইংলিশ কি হবে, ধরেন হচ্ছে কান্ট্রি। দেখেন কান্ট্রি। ওকে, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। দেখেন আমরা কোন সূত্র পড়িনি, কোন রুলস পড়িনি, যা করে চলে যাচ্ছি। তারপর কি আছে দেখেন, এখানে কমা আছে, এই যে দেখেন কমা আছে, আমি কমা দিলাম। তারপর কি আছে, যেখানে যেখানে ইংলিশ মাঝ বরাবর থাকলে হোয়ার দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে এইটার ইংলিশ কি হবে হোয়ার। আবার যদি আমি আপনাকে দেখাই, জাস্ট আপনি মাথায় রাখেন যে সাবজেক্ট বসাইলে আপনাকে ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট না বসালে আপনাকে ভার্ব বসাতে হবে না। যেটা যেখানে আছে, ধরুন বাংলাদেশ শুরুতে আছে, আমরা বাংলাদেশ লিখলাম, এখানে ভার্ব নাই তাই ভার্ব ধরে নিলাম। একটি আছে, তারপরে একটি লিখলাম, তারপরে উন্নয়নশীল লিখলাম, তারপরে দেশ লিখলাম, তারপরে কমা আছে, কমা দিলাম, তারপরে দেখেন হোয়ার, যেখানে, হ্যাঁ হোয়ার লিখলেন, ওই দেখেন হোয়ার লিখেছি। তারপরে কি অর্থনৈতিক সমস্যা একটি বড় চ্যালেঞ্জ, এইখানেও আপনি সাবজেক্ট খুঁজেন, অর্থনৈতিক সমস্যা এটা হচ্ছে আপনার সাবজেক্ট। কিন্তু এই সেন্টেন্স কি আপনার ভার্ব আছে, দেখেন তো এই সেন্টেন্সে ভার্ব আছে, ভার্ব না থাকলে কি করতে হবে, একটা ভার্ব ধরে নিতে হবে, এম ইজ আর অথবা রিমেইনস, এই ভার্বটা ধরে নিতে হবে। ঠিক আছে, রিমেইনস হলে সেটা হয়ে যাবে কার মতন, নিউজ পেপারের মতন, আমরা সেটা দেখাবো। আচ্ছা, অর্থনৈতিক সমস্যা, হোয়াট, তো অর্থনৈতিক সমস্যা ইংলিশ কি হবে, ইকোনমিক, ইকোনমিক প্রবলেম, তাই না, হ্যাঁ ইকোনমিক প্রবলেম, ইকোনমিক প্রবলেম। দেখেন এইখানে অর্থনৈতিক ক আছে, এইখানেও দেখেন সি এর উচ্চারণ কিরকম, ইকোনমিক প্রবলেম, অথবা আপনি বলতে পারেন প্রবলেম অফ ইকোনমি, এরকম ভাবে বলতে পারেন। সমস্যা একটি বড় চ্যালেঞ্জ, একটি দেখেন মানে এখানেও কোনো ভার্ব নাই, আপনি সাবজেক্ট বসাইছেন, ইকোনমিক প্রবলেম এটা একটা সাবজেক্ট বসাইছেন, এখন আপনাকে একটা ভার্ব বসাতে হবে। আপনি এনি দ্বারা বসাতে পারেন, আবার যেটা আপনার খুশি, ধরেন আমি এখানে বসালাম ইজ, ইজ একটি, এই দেখেন একটি, এই যে আর এই যে দেখেন বড় চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ, বিগ, এই যে চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জ লেখা, বিগ চ্যালেঞ্জ। ওকে, আরো সুন্দর করে যদি আমি আপনাকে বলি যে এইটা কিন্তু আরো সুন্দর করে লেখা যায়, যেমন এই যে আমি বিগ লিখলাম না, নিউজ পেপার গুলো কি লিখে জানেন, সিগনিফিকেন্ট লিখে, নিউজ পেপার গুলো কি লিখে, সিগনিফিকেন্ট লিখে। কার কার জন্য নিউজ পেপার গুলো সিগনিফিকেন্ট লিখে, এইটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে মোস্ট, বিগ, তারপরে হচ্ছে আপনার আরো আছে, মানে মোস্ট, বিগ, এগুলো টাইপসের এই জিনিসগুলো। আবার হচ্ছে ইম্পর্টেন্ট, এই সবগুলোর জন্য নিউজ পেপার একটা ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। আর এই যে দেখেন আপনাদেরকে এখানে আমি বললাম প্রবলেমের কথা বললাম, নিউজ পেপার গুলো প্রবলেমে ইউজ করে কি জানেন, নিউজ পেপার গুলো প্রবলেমে ইউজ করে ইস্যু, ইস্যু ইউজ করে, প্রত্যেকটা নিউজ পেপার একই জিনিস ইউজ করে। নিউজ পেপার দেখবেন এইটা সব থেকে সহজ নিয়ম, আপনি সাবজেক্টের পর জাস্ট হচ্ছে ভার্ব বসাবেন, আপনার সেন্টেন্স গঠন হয়ে গেছে। এখন যেটা যেখানে আছে আপনার মাথায় আস্তে আস্তে খালি বসাচ্ছেন। আচ্ছা, একটু আমরা খেয়াল করবো আমাদের পত্রিকাগুলো, এতটুকু কি বুঝতে আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, একটু কমেন্ট করবেন। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, রিমেইন অথবা পোস্ট, খুবই দারুণ আপনারা লিখতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগছে যেমন এখানে রাজু এবং শাফি সবাই লিখেছেন ইজ এ ডেভেলপিং কান্ট্রি, হোয়াট ক্যান ইকোনমিক প্রবলেম ইজ আ বিগ চ্যালেঞ্জ। ওকে, বিগ চ্যালেঞ্জ, বিগ এর বদলে আমরা কি লিখতে পারি, সিগনিফিকেন্ট লিখতে পারি, সিগনিফিকেন্ট লিখলে পত্রিকার মধ্যে স্টাইল হয়ে যাবে। আপনি হচ্ছে প্রবলেমের বদলে ইস্যু লিখতে পারেন, ইস্যু লিখলে এইটা হচ্ছে পত্রিকার মতো হয়ে যাবে। তো চলেন, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন, এইটাই সব থেকে বড় বিষয়। আচ্ছা, এখন আছে আমরা তিনটা পত্রিকা এখানে নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে, প্রথমটা হচ্ছে আমাদের দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইম থেকে, আর তৃতীয়টা হচ্ছে আমাদের আল জাজিরা পত্রিকা থেকে। তিনটা পত্রিকা থেকে তিনটা সেন্টেন্স নিয়ে এসেছি, যারা তাদের সেন্টেন্স গঠন করেছে কিভাবে দেখেন।
এই যে দেখেন এইখানে বলছে, দেখেন এটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা। গার্ডিয়ান পত্রিকা কিভাবে বলছে যে বাংলাদেশ, যেটা আমরা লিখেছিলাম সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর ডেভেলপিং কান্ট্রি। দেখেন আর ডেভেলপিং কান্ট্রি, তারপরে কি বলেছে, ফেসিং আ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। আমরা এই ফেসিংটা ইউজ করিনি, এই ফেসিংটা ইউজ করিনি। এখন এই ফেসিংটা কখন ইউজ করতে হয় এটা এখন আপনাদেরকে দেখাবো। সিগনিফিকেন্ট ইকোনমিক চ্যালেঞ্জ, দেখেন এই যে দেখেন বিগ চ্যালেঞ্জ, আমরা কি লিখেছিলাম বিগ চ্যালেঞ্জ, তারা কি লিখেছে দেখেন সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। এই যে দেখেন সিগনিফিকেন্ট ইকোনমিক চ্যালেঞ্জ। এখন লক্ষ্য করে, এখন আরো একটা জিনিস লক্ষ্য করে, এই ফেসিংটা কখন ইউজ করতে হয় জানেন, যখন চ্যালেঞ্জ কথাটা লেখা থাকে। এই যে দেখেন এখানে একটা চ্যালেঞ্জ কথা লেখা আছে, আপনি এই চ্যালেঞ্জটা ঠিক এই জায়গায় লিখতে পারেন, বাংলাদেশ ফেসিং, বাংলাদেশ ফেস, এইখানেও আপনি লিখতে পারেন, এর বদলে ফেস লিখে দিতে পারেন। এগুলোকে বলা হয় হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশন এমন একটা জিনিস যে একটা শব্দ আছে, সেই শব্দকে আরো সুন্দর করে তোলার জন্য নতুন নতুন কিছু ওয়ার্ড ইউজ করা কি বলা হয়, ফিক্সড এক্সপ্রেশন। এন্ড এই ফিক্সড এক্সপ্রেশনটা আসলে এই জন্য ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে এটাকে সেন্টেন্স এনহ্যান্সারও বলা হয়, বাট আমরা পত্রিকার স্টাইলে যারা লিখে তাদের জন্য এটা ফিক্সড এক্সপ্রেশন হিসেবে যুক্ত করেছি। একটু ভালো করে লক্ষ্য করেন, এইটা গেল হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, সেম টু সেম আমাদের মতো, জাস্ট ও একটা যুক্ত করেছে শব্দ আর সিগনিফিকেন্ট একটা শব্দ যুক্ত করেছে। এরপরে আছে নিউ ইয়র্ক টাইমস। দেখেন মাথায় একটু জিনিস খেয়াল করবেন, নিউ ইয়র্ক টাইমস কারো কোনো রুলস ফলো করে না, এইটা মাথায় রেখে আজকে আমাদের এখানে আসতে হবে। দেখেন নিউ ইয়র্ক টাইমস কি বলেছে, দেখেন অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি, একটা ফ্রেজ ইউজ করেছে ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি না লিখে অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি, মানে হচ্ছে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ স্ট্রাগল, এইটা হচ্ছে আমার সাবজেক্ট আর এইটা হচ্ছে আমার ভাগ। বাংলাদেশ স্ট্রাগলস করছে, বাংলাদেশ স্ট্রাগল, স্ট্রাগলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসে, বাংলাদেশ স্ট্রাগল উইথ সিগনিফিকেন্ট ইকোনমিক চ্যালেঞ্জ। মানে এই যে আমরা বললাম বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, হোয়ার এই অনেক কিছু ইউজ করলাম, তারা এটা ইউজ করলো না, তারা এটা ফ্রেজ ইউজ করলো। নিউ ইয়র্ক টাইমস শিখতে হলে আমাদের আরো ক্লাস আছে, তবে এই ক্লাসগুলো আপনি আস্তে আস্তে করলে ভালো হয়। যদি আপনি দ্রুত করতে যান তাহলে আপনার কিন্তু একটু সমস্যা তৈরি হবে। তো আমি যদি আপনাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলি, সুবিধা হয়েছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। একটু ভালো করেন। এবার দেখেন আল জাজিরা কি করেছে। আল জাজিরা এই যে পোজের শব্দটা শুধুমাত্র আল জাজিরা নেয় না, গার্ডিয়ান পত্রিকাও কিন্তু এই পোজের শব্দটা ইউজ করে। কিসের বদলে? এম ইজ আর এর বদলে। কিসের বদলে? এম ইজ আর, এগুলোর বদলে পোজের শব্দটা সব থেকে বেশি ইউজ করে গার্ডিয়ান, যেহেতু এখানে গার্ডিয়ান ইউজ করেনি, তো আল জাজিরা ইউজ করেছে পোজের শব্দটা। দেখেন ইকোনমিক প্রবলেম, দেখেন তারা আগে অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে, আর আমরা কি বলেছিলাম বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তারা নিয়ে এসেছে প্রথমে ইকোনমিক প্রবলেমের কথাটা নিয়ে চলে এসেছে। পোজেস, হ্যাঁ পোজেস মানে ওই যে এম ইজ আর এর বদলে যেটা বসে সেটা হচ্ছে পোজ, পোজেস না পোজ। ইকোনমিক প্রবলেম পোজ আর মেজর চ্যালেঞ্জ, দেখেন এখানে আমরা বিগ চ্যালেঞ্জ লিখেছিলাম, তারা লিখেছে মেজর চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। আর কিছু না, এগুলো আপনি স্ট্রাকচার করতে পারবেন অ্যাজ আ ডেভেলপিং নেশনস। আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এইখানে আমরা কান্ট্রি ইউজ করতেছি, কিন্তু আমরা যদি কান্ট্রি বদলে ন্যাশন ইউজ করি তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর হয়। অনেকে হয়তো বলে যে ন্যাশন মানে হচ্ছে জাতি বোঝে, অ্যাকচুয়ালি এমনটা কোনো কিছু না। আপনি পত্রিকাগুলোতে কান্ট্রি বদলেই ন্যাশন ইউজ করা হয়, কান্ট্রির বদলেই ন্যাশন ইউজ করা হয়। আমরা সবাই জানি আমাদের যে বইগুলো আছে সেগুলোতে ন্যাশন মানে জাতি বোঝায়, এবং আমাদের যে ডিকশনারি গুলো আছে সেখানেও ন্যাশন মানে জাতি বোঝায়। বাট আপনি যদি স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে যান তাহলে ওই কান্ট্রির বদলে ন্যাশনটা লিখে খুবই দারুণ লাগবে। তো এরপর থেকে আমরা কান্ট্রি না লিখে ন্যাশন লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলে, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করবেন, কারণ আপনাদের সাথে যদি কন্ট্রিবিউশন হয়, আপনাদের সাথে যদি আমার কথা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্লাস করতেও ভালো লাগবে এবং আমার পড়াতেও কিন্তু খুবই মজা লাগবে। কারণ আমি তো আসলে জানছি না যে আপনি আসলে ক্লাস করছেন কোথায় বসে। যদি আপনি খাটে বসে ক্লাস করেন তাহলে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন, আর যদি আপনি চেয়ারে বসে ক্লাস করেন তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার মনোযোগ থাকবে। আবার যদি আপনি বাসে থাকেন তো অন্যান্য কাজের জন্য ব্যস্ত হতে পারেন, তবে আপনার মনোযোগ ধরে রাখার দায়িত্ব যেহেতু আমার, ইনশাআল্লাহ আপনার মনোযোগ ধরে থাকবে। আচ্ছা আসেন এখানে আসেন, নিউজ পেপারের কথা এবার আসি। আমরা নিউজ পেপার এটা দেখলাম, এখন এইটা আমরা পরিবর্তন করবো। এইটা তো আমরা দেখলাম, এইটা আমরা পরিবর্তন করবো যে বর্তমানে
দেশে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্যের হার অনেক বেশি। এইখানেও আপনাকে কি বের করতে হবে, একটা সাবজেক্ট বের করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যেটা দেখেন আপনি এটা আগে লিখতে পারেন, তারপরে এটা লিখতে পারেন, তারপরে এটা লিখতে পারেন, তারপরে এটা লিখতে পারেন, তারপরে এটা লিখতে পারেন। আপনার যেটা যেখানে আসছে সেটা সেখানে, এখানে কোনো রুলস হয় না, কোনো স্ট্রাকচার হয় না। জাস্ট আপনাকে ফলো করতে হবে সাবজেক্টের পরে ভার্ব বসে, আর কোনো কিছু ফলো করতে হবে না। লাইক দ্যাট আমরা একটু চেষ্টা করি। ধরেন এইখানে সাবজেক্ট কোনটা, এইখানে যদি আমরা আপনাদেরকে বলি এখানে সাবজেক্ট কোনটা। ধরেন বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্যের হার অনেক বেশি। তো আমি যদি বলি সাবজেক্ট কোনটা, এটা আপনারা সাবজেক্টে চেষ্টা করেন তো কোনটা সাবজেক্ট হতে পারে, একটু কমেন্টসে চেষ্টা করবেন। খুবই আমরা আস্তে আস্তে কিন্তু একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছি, তবে ওটা ডিফিকাল্ট না, আপনার কাছে সহজ হয়ে দাঁড়াবে। দেখেন এই যে দেখেন মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্যের হার, এই কথাগুলো হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। আর এই যে দেশে, দেশে একটা স্থানের নাম, সে এইটা কিন্তু সাবজেক্ট হবে না, কিন্তু এটাকে আমরা সাবজেক্ট বানিয়ে নিব। হ্যাঁ, কিভাবে? ধরেন এই পুরোটাকে একটা সাবজেক্ট বানিয়ে নিব, অনেক বেশি না, এই পুরোটাকে আমরা সাবজেক্ট বানিয়ে নিব। আর এই সেন্টেন্সে যেহেতু ভার্ব নেই, সেহেতু এই সেন্টেন্সে ঘটনা কিন্তু একই, যে পরের সেন্টেন্সগুলো থেকে ভার্ব আছে, এই সেন্টেন্সটাতে ভার্ব নেই। আচ্ছা আসেন এখন দেখেন, ধরেন আমি বললাম এক প্রেজেন্ট, বর্তমান, এটা লিখে দেন এক প্রেজেন্ট। তবে আরো অনেকগুলো লেখা যায়, কারেন্টলি, আরো কি কি লেখা যায় কমেন্টস করেন একটু। আমি এক প্রেজেন্টটা দিয়ে শুরু করলাম, আমি এক প্রেজেন্ট দিয়ে শুরু করলাম। এখানে যেহেতু কমা আছে আমি এখানেও কমা দিয়ে দিলাম। এরপরে কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ইংলিশে যদি আপনি পত্রিকা স্টাইলে করতে চান তাহলে বলবে ইনফ্লেশন। তাহলে কি বলবে? ইনফ্লেশন। ঠিক আছে। তারপরে কি? বেকারত্ব। আচ্ছা এখানে কমা আছে, এখানে কমা দিলাম, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট। আপনারা একটু কমেন্টস করেন অ্যাট প্রেজেন্ট এর বদলে আর কি কি বসানো যায়। কারেন্টলি বসানো যায়, অ্যাট প্রেজেন্ট বসানো যায়, ইন দা মডার্ন টাইম বসানো যায়। আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবো। ইন দা মডার্ন টাইম মানে বর্তমানে। আচ্ছা ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, আর কি বলছে? এবং, এবং ইংলিশ হচ্ছে এন্ড, এবং হচ্ছে দারিদ্র্যের হার। আমরা জাস্ট হচ্ছে প্রভার্টি লিখবো, প্রভার্টি। আচ্ছা আর কি বলছে? হার। হার ইংলিশ কি হবে? রেট। রেট। এরপর দেখেন কোনো ভার্ব নেই, কোনো ভার্ব না থাকলে আমরা কি বসাতে পারি? আরেকবার বলেন। am is are অথবা remains, রিমেইন অথবা হচ্ছে পোজ, এগুলো বসাতে পারি। তো ধরেন এইখানে আমরা রিমেইনটা দিই, এখন তো আর দিলাম তাই না? তো এইখানে আমরা রিমেইনটা ইউজ করি, যেহেতু এখানে অনেকগুলো আছে। এখানে হচ্ছে ইনফ্লেশন একটা সাবজেক্ট, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট একটা সাবজেক্ট, প্রভার্টি একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট একটাই বাট অনেকগুলো ভাগ সাবজেক্টের। তো রেট, রিমেইন, এই জন্য এখানে রিমেইনের সাথে এস বসে। হ্যাঁ, এখানে রিমেইনের সাথে এস বসেনি, মানে ভার্বের সাথে এস বসেনি। তারপরে কি করতে হচ্ছে দেখেন, অনেক বেশি। তো অনেক বেশি, অনেক বেশি মানে এটা আসলে বোঝাচ্ছে অনেক উচ্চ, অনেক উঁচু, অনেক বেশি মানে অনেক উঁচু। রিমেইন হাই। এইটা হচ্ছে পত্রিকা। আমরা কি লিখি? এম ইজ আর লিখি। আমরা কি লিখি? এম ইজ আর, এগুলো লিখি। হ্যাঁ, এখন ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আপনার কোনো স্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি লিখতে থাকবেন, আপনার হবে। কিন্তু আপনি পত্রিকার মতন করে লিখতে গেলে এই ক্লাসগুলো আপনাকে করতে হবে। আচ্ছা এখন আমরা আপনাকে পত্রিকা স্টাইলটা দেখাবো। আপনি খুব অবাক হবে যে পত্রিকাগুলো কিভাবে তাদের লিখনীটা খুবই সুন্দর করে, গর্জিয়াস করে আপনাদের সামনে উপস্থাপন করছে। ঠিক আছে। আচ্ছা এখানে অনেকজন কমেন্ট করছে দ্য রেট অফ ইনফ্লেশন, উনিও খুবই দারুণ করেছে। ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি আর মাচ হায়ার কারেন্টলি গুড। আমি যদি বলি নাদিম মোস্তফা খুবই দারুণ করে করেছেন, পোজ অথবা রিমেইন। ওকে, এইভাবেও আমরা যদি একটু, ওনারটাও হয়েছে। আমরা যেমন এইখানে পভার্টি রেট মানে যেটা যেভাবে আছে সেটা সেইভাবে করেছি, একদম আক্ষরিক ভাবে, এই জন্য এটা এরকম হয়েছে। আর উনি একটু সাজিয়ে করেছে দ্য রেট অফ ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি, এইটা লিখেছেন। তো মুদ্রাস্ফীতি আসলে রেট হয় না, যেটা আপনি ওখানে রেট ইউজ করছেন, তো এখানে আসলে রেটটা ওইটার সাথেই শুধুমাত্র হচ্ছে, এই জন্য আমরা দারিদ্র্যের হারের সাথে শুধুমাত্র রেটটাকে যুক্ত করছি।
কিন্তু আপনি যখন দ্য রেট অফ দিয়ে শুরু করবেন তখন প্রত্যেকটা রেটই বোঝানো হচ্ছে। এটা খুবই সুন্দর, এটা যে ভুল এমন না, এটা খুবই সুন্দর। আসেন আমরা একটু পত্রিকার স্টাইলটা দেখে আসি। আমাদের পত্রিকা কি করেছে একটু দেখি। দেখেন দারুন, উপরেরটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, নিচেরটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম, আর তার নিচেরটা হচ্ছে আল জাজিরা পত্রিকা। তিনজনের স্টাইলটাই আমরা দেখার চেষ্টা করি। চলেন। আচ্ছা, আল জাজিরা সরি গার্ডিয়ান পত্রিকা কি ইউজ করেছে? কারেন্টলি ইউজ করেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? দ্য কান্ট্রি। আচ্ছা, গার্ডিয়ান পত্রিকার একটা জিনিস হচ্ছে ওরা সবসময় এই কাজটা করে না। তার আগে এখানে কান্ট্রিকে সাবজেক্ট হিসেবে ধরেছে। আচ্ছা, আমরা একটা জিনিস মিসিং করেছি, আমরা যদি একটু বলি, এই যে এইখানে একটা জিনিস মিসিং হয়েছে। এই যে দেখে, এই কথাটা কিন্তু আমাদের মিসিং হয়েছে। হ্যাঁ, এই দেখে ইন দা কান্ট্রি, এটা কই? এটা দিল্লি। যেমন হচ্ছে আমরা বলেছিলাম কি ইনফ্লেশন, আমরা কি বলেছিলাম যে ইনফ্লেশন, এই যে এটা জাস্ট মিসিং হয়েছে আর কিছু না। ইনফ্লেশন, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আর তারপর হচ্ছে প্রভার্টি রেট, পোভার্টি রেট। এই প্রভার্টি না কিন্তু, হ্যাঁ পোভার্টি, ওখানে আরটা কিন্তু আমি ওইভাবে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। ভয়েস ক্লিয়ার। আচ্ছা, ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে কি? সবাই কি একই? আচ্ছা আচ্ছা, খুবই দারুণ। আচ্ছা দেখেন, এইখানে পোভার্টি রেট ইন বা ইন দা কান্ট্রি, এই জিনিসটা কিন্তু আমরা মিসিং করেছি যে ইন দা কান্ট্রি, এই যে এটা দেখি নাই। হ্যাঁ, এই যে ইন দা কান্ট্রি, এটা লেখার পরে তারপরে যেটা লিখবো আমরা ইজ বা রিমেইন হাই, সো মাচ লিখলেও হবে, বাট আমরা এটা লিখলাম। এখন আসলে পত্রিকাগুলো কি করতেছে সেটা একটু দেখার চেষ্টা করি, কারণ আমাদের আসলে পত্রিকাটাকে বেশি টার্গেট করলে আপনার লেখাটা অটোমেটিকলি অ্যাডভান্স হয়ে যায়। এগুলো আমরা লেখা শেখাবো, কিন্তু এখন দেখাতে শুরু করছি। আস্তে আস্তে এগুলো লিখে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করবো। কারেন্টলি আমরা লিখেছিলাম অ্যাট প্রেজেন্ট, তারা লিখেছে তারপরে কি লিখেছে? দ্য কান্ট্রিকে তারা সাবজেক্ট হিসেবে ধরেছে, আমরা ইন দা কান্ট্রিকে সাবজেক্ট হিসেবে ধরি না, ইন দা কান্ট্রি একদম শেষ দিয়েছি। আর তারপরে তারা একটা ভার্ব ইউজ করেছে। তারপরে দেখেন এক্সপেরিয়েন্সিং হাই ইনফ্লেশন, এক্সপেরিয়েন্সিং এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশন গুলো আপনাকে সুন্দর করবে। এই ফিক্সড এক্সপ্রেশনটা কখন বসে? এক্সপেরিয়েন্সিং যখন হাই শব্দটা থাকে সেন্টেন্সের মধ্যে, তখন এই ফিক্সড এক্সপ্রেশনটা বসানো যায়। আমাদের কিন্তু এরকম একটা ফিক্সড এক্সপ্রেশনের উপরে এবং সেন্টেন্স এনহ্যান্সারের উপরে এরকম করে ক্লাস দেওয়া হবে, যাতে করে আপনি কখন কোন ওয়ার্ডটা থাকলে একটু ফিক্সড এক্সপ্রেশন বসিয়ে সেন্টেন্সটাকে একটু সৌন্দর্য করা যায়, এইটার উপর একটা ক্লাস। তো হাই কথাটা লেখা থাকলে এক্সপেরিয়েন্সিং এই কথাটা লিখলে দেখতে সুন্দর হয়। যদিও আমরা সবাই জানি এক্সপেরিয়েন্সিং মানে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন। তো এক্সপেরিয়েন্স মানে, এইখানে এক্সপেরিয়েন্সিং মানে হচ্ছে অনেক দিন ধরে হাই ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি। হ্যাঁ, মানে এখানে আসলে বোঝাচ্ছে খুবই উচ্চ মানের হয়ে আছে, অনেক দিন ধরে খুবই উচ্চ মানের হয়ে আছে। তো এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। আমাদের শুধু ফিক্সড এক্সপ্রেশনের উপরে ক্লাস আছে, সমস্যা নেই, সেগুলো আপনাদের কাছে প্রচার করবো। এরপর দেখেন অ্যাট প্রেজেন্ট কারা লিখেছে? নিউ ইয়র্ক টাইম লিখেছে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি, ঠিক আছে। রিমেইন, এই যে দেখেন আমরা রিমেইন লিখতেছিলাম না বারবার এর বদলে, এই যে দেখেন তারা রিমেইন লিখেছে, রিমেইন হাই ইন দা কান্ট্রি। এখন আপনি বলতে পারেন আচ্ছা এখানে ভার্বের পরে হাই তারপরে ইন দা কান্ট্রি কেন লিখেছে? এখন আমি আপনাকে আসি। দেখেন ইন দা কান্ট্রি আমরা সাবজেক্টের সাথেই বসায় দিয়েছিলাম। তো সাবজেক্ট যখন অনেক বড় হয়ে যায় তখন একটা কাহিনী করা যায়, সেটা হচ্ছে সাবজেক্টকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা অংশ উপরে দেওয়া যায়, আর আরেকটা অংশ ভার্বের ঠিক পরে দেওয়া যায়। দুইটা ভাগে ভাগ করা যায়। অবজেক্টের সিস্টেমও একই। অবজেক্ট যদি অনেক বড় হয়ে যায় তাহলে অবজেক্টকে আপনি দুই টুকরা করে এক পাশ হচ্ছে ভার্বের আগে দিয়ে দেন, আর এক পাশ হচ্ছে ভার্বের ঠিক পরে দিয়ে দেন। এইভাবেও দেওয়া যায়। সো অবজেক্টকে বা সাবজেক্টকে ভেঙে টুকরা টুকরা করা যায়। এইটাও আমরা আপনাদেরকে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে বড় বড় সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, সেই ক্লাসে আপনাদেরকে দেখাবো যে বড় বড় সাবজেক্ট গুলোকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ভাঙতে হয়। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ক্লাসের মাধ্যমে দেখানো হবে। ওকে, এখন আপনি এখানে দেখেন, এবার আল জাজিরাতে আমরা চলে আসি। দ্য কান্ট্রি
এই যে দ্য কান্ট্রি, তারাও হচ্ছে আল জাজিরা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরেছে, কারণ ম্যাক্সিমাম আল জাজিরা পত্রিকা আসলে গাইডলাইন পত্রিকাকেই ফলো করে ম্যাক্সিমাম সময়। ইজ কারেন্টলি, দেখেন আমরা কারেন্টলিটা কোথায় বসিয়েছিলাম, কারেন্টলিটা একদম সেন্টেন্সের শেষে অথবা সেন্টেন্সের শুরুতে, এই জিনিসগুলো মানে এই যে অ্যাট প্রেজেন্ট বা কারেন্টলি। কিন্তু আমরা যখন কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব গুলো দুইটা ভার্বের ঠিক মাঝ বরাবর বসালে দেখতে খুবই সুন্দর লাগে, আর কিছু অ্যাডভার্ব আছে সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের একদম শেষে বসালে খুবই সুন্দর লাগে। তো কোন দুইটা অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব গুলোর সাথে প্রেপোজিশন যুক্ত আছে, যে অ্যাডভার্ব গুলোর সাথে প্রেপোজিশন যুক্ত আছে, এই অ্যাডভার্ব গুলো সবসময় সামনে অথবা পিছনে বসবে, এরা কখনো মাঝে বসবে না, ভার্বে দুইটা ভার্বের মাঝে বসবে না। যে অ্যাডভার্ব গুলোর সাথে প্রিপজিশন নাই তারা সবসময় মাঝেই বসবে, বা মাঝে সবসময় বসবে না, তারা মাঝে বসতে পারবে, মাঝে বসালেই বেশি স্ট্যান্ডার্ড। তারা কি করেছে দেখেন, এখানে একটা ভার্ব দিয়েছে আর এই এখানে হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই মেইন ভার্বের মাঝে তারা কারেন্টলি ইউজ করেছে। যেহেতু এখানে চ্যালেঞ্জ কথাটা লেখা নাই, তারপরেও তারা ফেসিং শব্দটা ইউজ করেছে। ফেসিং মানে সমস্যার সম্মুখীন হওয়া, ঠিক আছে। আ হাই রেট অফ ইনফ্লেশন, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি, মানে জাস্ট একটু ভালো করে লক্ষ্য করে এই কারেন্টলিটা কোন জায়গায় প্রবেশ করেছে, একদম মিডলে। তো এরা কোথায় দিয়েছে, শুরুতে। তো কারেন্টলি যেই সব ভার্ব গুলো, যেমন হচ্ছে এই যে দেখেন আমি এই দুইটা মাঝখানে এই কারেন্টলিটা প্রবেশ করতে পারবো, কিন্তু অ্যাট প্রেজেন্ট কখনোই প্রবেশ করাতে পারবো না, কারণ তার সাথে প্রিপজিশন আছে। এটা মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের একটা অ্যাডভার্বের ক্লাস হবে, সেখানে কোন অ্যাডভার্ব গুলো দুইটা ভার্বের মাঝে বসাতে পারবো, আর কোন অ্যাডভার্ব গুলো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বসাতে পারবো। এখানে আসলে এক বাক্যে আমি বলে দিয়েছি অনেকটাই, এটাই এখান থেকেও আপনারা শিখে নিতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে আমরা ওইভাবেই ক্লাসটাকে সাজাচ্ছি। আজকের ক্লাসটা মূলত জাস্ট নর্মাল ওয়েতে আপনি ইংলিশ লিখবেন কি করে, তার উপরে নর্মাল ওয়েতে ইংলিশ লেখা যায় এই জায়গায় আপনাকে মাথা ঘামাতে হবে না। আসেন এই সেন্টেন্সটা একটু দেখি। শিল্প এবং কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবের কারণে অর্থনীতির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। এখান থেকে জাস্ট আপনি কি করবেন, সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করবেন, সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করবেন। আর আমি এটাকে দুই ভাবে লিখবো, একভাবে লিখবো না। কারণ একভাবে লিখবো না এই কারণে যে এই যে মাঝ বরাবর যখন কারণ কথাটা লিখে আসে তখন দুই ভাবে লেখা যায়, এই জন্য দুই ভাবেই লিখে থাকো। খালি আপনাকে কাজটা কি, সাবজেক্ট আর ভার্ব বের করতে হবে। আচ্ছা, ভয়েস ক্লিয়ার কম। আচ্ছা ওকে, ক্লাস কয়টা থাকবে আর এই কোর্সে কতদিন চলবে? দেখেন, প্রথমত হচ্ছে আমরা আপনাকে শেখাতে যাব যে আপনি কোনো রুলস ছাড়া আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারছেন কিনা। যেমন টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এইরকম একটা ক্লাস আছে যেখানে আপনার টেন্স মুখস্থ করতে হবে না, জাস্ট আপনাকে এইটা মুখস্থ করতে হবে যে দেখতে কেমন, বসাতে কেমন। হ্যাঁ, আপনাকে আমরা টেন্সটা বলে দিব, মুখস্থ করার কোনো সিস্টেম নেই, বাট বলে দিব। আর যেটা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিং এর বদলে যে রুলস শেখানো হয়, যে আপনার এই যে আমরা বেশিরভাগই শুনি, যে আমরা ইউটিউবেও সার্চ দিলে দেখি যে শুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে বড় বড় বাক্য লিখুন, আসলে সেটা ফ্রি হ্যান্ড রাইটিং নয়, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা মাথায় রাখবেন। গ্রামার শিখছেন নাকি ফ্রি হ্যান্ড রাইটিং শিখছেন, এইটা একটু মাথায় রেখে কাজ করবেন। তো চলেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটু দেখি যে গ্রামার আর ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে এই পার্থক্যগুলো। যাই হোক, এখন দেখেন এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করুন। যারাই আছেন একটু কমেন্ট করেন, তাহলে আমার মনোযোগটা কিন্তু আরো বেশি বাড়বে এবং আপনাদের ক্লাস করতেও ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আবিদকে দেখেছি, তারপর রাফিককে দেখেছি, নাদিম মোস্তফাকেও দেখেছি, রাজুকে দেখেছি, এবং যাদের কমেন্ট পড়া হয়নি তাদের কমেন্টস আমরা পড়ে ফেলবো। আচ্ছা, ভয়েস কি এখনো এরকম? আচ্ছা, আবিদ দেখেছেন ক্লাস কতদিন চলবে? দেখেন, আমরা আপনাদের জন্য 5টা ক্লাস একদমই ফ্রি রেখেছি, ইনশাআল্লাহ আপনারা এটা করেন। এটা আপনাদের জন্য অনেকটা বেস্ট ওয়ে হবে। এর পাশাপাশি পত্রিকা গুলো দিয়ে আমরা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব, ইনশাআল্লাহ আশা করছি এটা করে দিব। এখান থেকে যদি আমরা একটু সাবজেক্ট আর ভার্ব বসায় দিয়ে করি, ধরে অর্থনীতির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্ব। এখন এই যে সাবজেক্ট আমরা বসালাম, এটা কয়টা বাক্যের সাবজেক্ট? দেখেন 1 2 3, তিনটা বাক্যের সাবজেক্ট, সরি 3টা ওয়ার্ডের সাবজেক্ট, তাই না? তো এরকম 4টা ওয়ার্ডের সাবজেক্ট থাকতে পারে, 5টা ওয়ার্ডের থাকতে পারে, 10টা ওয়ার্ডের থাকতে পারে না? থাকতে পারে। এখন এটা আপনি কিভাবে তৈরি করবেন? দেখেন, এখানে একটা রুলস ফলো করবেন।
সাবজেক্টের কোন অংশের সাথে, ধরেন অর্থনীতি এই কথাটা লিখলে তো এর সাথে র না দিলেও চলে, তাই না? কিন্তু এর সাথে র দেওয়া আছে, তার মানে সাবজেক্টের এই অংশটা আমরা পরে লিখবো, আর সাবজেক্টের যে অংশটার সাথে র নাই সেটা আগে লিখবো। যেমন কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, এই কথাটা আগে লিখে ফেলি। আসেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি এই কথাটা কিভাবে লিখতে হবে? কাঙ্ক্ষিত ইংলিশ হচ্ছে দ্য ডিজায়ার। কাঙ্ক্ষিত ইংলিশ হচ্ছে কি? দ্য ডিজায়ার। কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি ইংলিশ কি? গ্রোথ। গ্রোথ লিখেন, মানে সব থেকে সহজ ওয়ার্ড গুলো আমি ইউজ করছি আপনাদের জন্য। এখন আপাতত সহজ ওয়ার্ড গুলো ইউজ করবো, আস্তে আস্তে আমরা একটু লেভেল আপ ওয়ার্ড গুলো ইউজ করবো। তখন আপনাদের এই কোর্সে আপনার 3000-এর মতন ভোকাবুলারি, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেটা অটোমেটিকলি হবে, সেটা মুখস্থ করতে হবে না, সেটা আপনার অটোমেটিক হবে। যাই হোক, দ্য গ্রোথ। এখন এই গ্রোথটা কি করছে? কার গ্রোথ? অর্থনীতির গ্রোথ। তো এর সাথে র আছে না, তাই এখানে অ কি? অর্থনীতি। অর্থনীতির ইংলিশ হচ্ছে দ্য গ্রোথ অফ ইকোনমি। দ্য গ্রোথ অফ ইকোনমি। ওকে, দ্য গ্রোথ অফ ইকোনমি। এখন আবার কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, কারণ এটা কি পুরোটা সাবজেক্ট বসাইলাম, তো সাবজেক্ট বসালে ভার্ব তো বসাতেই হবে। তাহলে এখন ভার্ব কি? অর্জিত হচ্ছে না। আচ্ছা, এই যে হ বাবাজি আছে, বুঝছেন? এরকম হচ্ছে না, হয় না, হবে না, হবে না এটা আসে না, হচ্ছে না, হয় না, হয় না, এই কথাগুলো লেখা, হয়, হচ্ছে, হবে না, এই কথাগুলো যেমন হ আছে, এমন কথাগুলোকে ম্যাক্সিমাম, সবগুলো বলছি না, বাট ম্যাক্সিমাম, মানে ধরুন হচ্ছে 90% প্যাসিভ ভয়েসে করতে হয়। প্যাসিভ ভয়েসের উপরেও ক্লাস আছে, যে প্যাসিভ ভয়েস দিয়ে আপনি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। তো যাই হোক, এখন দেখেন হচ্ছে না, এখন হচ্ছে ছয়ে ছয়ে থাকলে আপনাকে এম ইজ আর দিতে হয়, বুঝছেন? ছয় ছয় থাকলে আপনাকে এম ইজ আর বসাতে হয় এবং ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তাহলে এম ইজ আর বসায় এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আসেন, এখানে আমরা ইজ বসাইলাম। ইজ কেন বসাইলাম? কারণ এই যে ইকোনমি, কি বলছে? দ্য ডিজায়ার্ড গ্রোথ অফ ইকোনমি ইজ, ঠিক আছে? বা আপনি রিমেইনস বসাতে পারেন, অথবা আপনি বসাতে পারেন পোজেস, এগুলো বসাতে পারেন। আমি ইজি দিলাম, সহজে একটু করার চেষ্টা করি। আর হচ্ছে না, দেখেন এখানে আমরা কি বলবো? হ, হ থাকলে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হয়, তাই এখানে আমাকে বিং, আমরা সমস্যা নেই, এটা আপনাকে জানিয়ে দিব কিভাবে করছি। এগুলো আপনি বুঝে ফেলবেন, এগুলোর জন্য আপনাকে প্যাসিভ ভয়েস শিখতে হবে না, এগুলো আপনি অটোমেটিকলি বুঝে ফেলবেন। তো তারপরে কি বলছে? আচ্ছা, ইজ নট, মানে হচ্ছে না, নাটা আগে লিখতে হয়, ইজ এর পরে নট দিতে হয়। ইজ নট বিং, এই যে দেখেন ইজ নট বিং, বিং দিলাম তো, তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের রুলস কি? এম ইজ আর এর পরে ভার্বের সাথে, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে, মানে এই যে দেখেন আইএনজি হয়ে গেছে, হ্যাঁ, বা বিং এটা বসে তারপরে ভার্বে 3 নাম্বার ফর্ম বসাবে, বিং বসে তারপরে ভার্বে 3 নাম্বার ফর্ম। তাহলে অর্জিত, অর্জিত এটা হচ্ছে অর্জন করা বোঝাচ্ছে, হ্যাঁ, অর্জিত হচ্ছে না। তাহলে আমরা অ্যাচিভ লিখতে পারি, তাহলে আমরা অ্যাচিভ লিখতে পারি, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসানো। হ্যাঁ, অর্জিত হচ্ছে না, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, অ্যাচিভ। এখন কিসের কারণে? এই যে দেখেন, কারণে শব্দটা লিখলে আপনি দুই ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব আগে বসায় লিখতে পারেন, সাবজেক্ট আর ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে পারেন। এখন এখান থেকে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এটা খুঁজবেন। আর আরেকটা কাহিনী হচ্ছে আগে এই কারণের কথাটা লিখে ফেলবেন, কারণ ইংলিশটা হচ্ছে আপনার ডিউ টু, ডিউ টু এইটা লিখেও শুরু করতে পারেন, এইটা দিয়ে শুরু করতে পারেন। ধরেন কারণে এটা লিখে আছে, এটাই আগে লিখলেন, তারপরে পুরোটা লিখলেন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসালেন, এইভাবে লিখতে পারেন। তো যাই হোক, এখন আমরা ডিউ টু বসাই। ডিউ টু মানে হচ্ছে কারণে, কিসের কারণে? অভাবের কারণে। এখন দেখেন বিনিয়োগের অভাব, বিনিয়োগের, দেখেন বিনিয়োগের সাথে র না বসলেও তো বিনিয়োগ একটা শব্দ হচ্ছে, তাহলে র আছে, তার মানে এর সাথে এর সম্পর্ক। তার মানে যার সাথে র আছে সেটা পরে যাবে, যার সাথে র নাই সেটা আগে আসবে। তাহলে এই অভাব ইংলিশ কি? ডিউ টু ল্যাক, ল্যাক। অভাব ইংলিশ হচ্ছে ল্যাক। আর দেখেন র আছে তাই অ, আর এই যে বিনিয়োগ, ল্যাক অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ইংলিশ হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই ইনভেস্টমেন্ট এটা নাউন না অ্যাডজেক্টিভ? একটু বলেন তো। এই যে ইনভেস্টমেন্ট আমরা বললাম যে অ্যাচিভ ডিউ টু ল্যাক অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমাদের একটা বাংলাদেশে একটা বই আছে যে ইএনটি থাকে, সেটা নাউন হয়,
আর তারপরে গতানুগতিক ধারায় সবাই এক জিনিস লিখে যাচ্ছে। এটা আসলে একজন লেখার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আসলে ইএনটি থাকলে নাউন হয়, এটা সহজ। ইএনটি থাকলে নাউন হয়, বাট এএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেকে লিখে রাখছে এএনটি কথা, এএনটি থাকলে সেটা নাউন হয়। গতানুগতিক বইয়ের নাম বলা যাবে না কোথায়। তো এএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর ইএনটি থাকলে নাউন হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, ঠিক আছে। কিছু কিছু বদলে এমনিটাই আমি বলছি যে ম্যাক্সিমাম গুলো এইভাবেই হয়। ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বিনিয়োগের, আচ্ছা পর্যাপ্ত বিনিয়োগের, আচ্ছা পর্যাপ্ত এর সাথে লিখে নিতে হবে, হ্যাঁ। তো পর্যাপ্ত ইংলিশ হচ্ছে সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট, সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ইনভেস্টমেন্ট, সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট কিসে? শিল্প ও কৃষি খাতে, খাতে, শিল্প ও কৃষি খাতে। এ লেখা আছে, তার মানে ইন দিয়ে শুরু করতে হবে। ইন, শিল্প ইংলিশ কি? ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড, ও ইংলিশ হচ্ছে এন্ড, আর তারপর কি? কৃষি খাতে, এগ্রিকালচার, ওকে, এগ্রিকালচার, ওকে ওকে, এগ্রিকালচার। আর এতে খাতে ইংলিশটা হচ্ছে সেক্টর, খাতে ইংলিশটা হচ্ছে সেক্টর। আর সেক্টরের আরেকটা রূপ আছে যেগুলো আমরা পত্রিকাগুলোতে দেখি, কিন্তু আমরা আসলে বুঝি না যে এটার মানে হচ্ছে সেক্টর। সেটা হচ্ছে মেজার্স, মেজার্স, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না। মেজার্স মানেও যে একটা সেক্টর বোঝায় বা পদ্ধতি বোঝায়, এটাও আমরা জানি না। খাতও বোঝায়, এগুলো আমরা জানি না। সো এই জিনিসগুলো মাঝে মাঝে পত্রিকাগুলোতে আমরা দেখতে পাই, তখন আসলে বুঝি না যে কিভাবে আমরা আসলে এটা করবো। তো যাই হোক, এই পরবর্তীতে আমরা পত্রিকা সরাসরি নিয়ে এসে যখন ক্লাসটা নিব, তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ওকে, নাউন, হ্যাঁ এটা নাউন। সেক্টর আমরা দেখতে পাচ্ছি একজন কমেন্টস করেছেন ক্লাসে, lacking of exchanging in field industrial, okay, খুব দারুণ, and agriculture because of the desired growth of economy is not being achieved, okay, খুবই আপনারটাও খুবই দারুণ হচ্ছে, কিন্তু আমরা একদম যেটা যেখানে আছে সেটা যেখানে রেখে করার চেষ্টা করেছি। আপনিও যেটা আছে সেটা করেছেন, সেক্টর। আবার আপনি একটা কাজ করতে পারেন, এইটা দিয়ে শুরু করতে পারেন। কোনটা দিয়ে? ডিউ টু, একটু আগে লিখতে পারেন, এটা আগে লিখে শুরু করতে পারেন, আর তারপরে এটা শেষ করতে পারেন। এইভাবে অনেক পত্রিকাগুলো লিখে থাকে। আমরা যদি পত্রিকাগুলোর দিকে একটু লক্ষ্য করি, দেখেন এইখানে কিছু পত্রিকা লিখেছে, দেখেন প্রথমটা আমাদের মতন করে লিখেছে গার্ডিয়ান পত্রিকা, এটা গার্ডিয়ান, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম, এটা হচ্ছে আল জাজিরা। আমরা এইভাবেই সিরিয়ালি বারবার বসাচ্ছি, হ্যাঁ। তো যদি আমরা একটু গার্ডিয়ানের দিকে লক্ষ্য করি, দ্য ডিজায়ার আমাদের মতন করে লিখেছে দ্য ডিজায়ার ইকোনমিক গ্রোথ, দ্য ডিজায়ার ইকোনমিক গ্রোথ। আমরা কি লিখেছিলাম? দ্য ডিজায়ার গ্রোথ অফ ইকোনমি, তাই না? অফ ইকোনমি। তারা কি বলেছে? দ্য ডিজায়ার ইকোনমিক গ্রোথ। সমস্যা নাই, ওই একই জিনিস। তারপরে কি বলছে? ইজ নট বিং অ্যাচিভড, এতটুকু পর্যন্ত আমাদের মতন। ডিউ টু, ডিউ টু কি বলছে? ইনসাফিসিয়েন্ট। দেখেন আমরা সাফিসিয়েন্ট লিখেছিলাম, হ্যাঁ আমরা কি লিখেছিলাম? যে সাফিসিয়েন্ট এটা লিখেছিলাম। তারা কি লিখেছে? ইনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত। আমরা বলেছিলাম পর্যাপ্ত না, তারা কি বলেছে? অপর্যাপ্ত ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমরা বলেছিলাম যে পর্যাপ্ত ইনভেস্টমেন্টের অভাব, ল্যাক অফ সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট। তো তারা এই ল্যাকটা কই? এই ল্যাকটা লিখেছে এখানে, দেখেন তো। ল্যাক এই কথার বদলে যে আমরা কি বলতেছি, যে ল্যাক অফ ইনভেস্টমেন্ট, এইটা আমরা লিখেছিলাম না? তো এটা কিভাবে তারা লিখছে একটু ভালো করে লক্ষ্য করেন। তারা জাস্ট ইনসাফিসিয়েন্ট লিখে দিলে কতটা মানে মানে ছোট হয়ে যায়, এটাই তারা দেখিয়ে দিল। যে আপনি জাস্ট ল্যাক অফ ইনভেস্টমেন্ট না লিখে ইনসাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট লিখেন, এটা মানেই হচ্ছে অপর্যাপ্ত বিনিয়োগের অভাব, মানে এরকম আর কি। ইনভেস্টমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচার সেক্টর, যেটা যেটা আছে সেটাই, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচার সেক্টরস, সেক্টরের সাথে এর যুক্ত করেছে। আচ্ছা, এখানে দেখেন a lack of educate, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম, a lack of educate investment in the industrial। দেখেন এইখানে তারা কি বলেছে? দ্য ল্যাক অফ ইনভেস্টমেন্ট, এই যে এই ল্যাক অফ ইনভেস্টমেন্ট, বা আমরা লিখেছি ল্যাক অফ এডুকেট ইনভেস্টমেন্ট। সো এই যে অর্জিত, এই এডুকেট অভাব, এই এডুকেট দ্বারা তারা বোঝাইছে অভাবের কথা। এডুকেট ইনভেস্টমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল, কোথায়? ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারে খুবই কম, অপর্যাপ্ত সেক্টরে। ইজ হিন্ডারিং, মানে বাধা হিসাবে দাঁড়িয়ে আছে দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, বাধা হিসেবে দাঁড়িয়ে আছে কান্ট্রির ইকোনমিক গ্রোথে, ঠিক আছে। কান্ট্রির ইকোনমিক গ্রোথ হিসেবে বাধা হিসেবে দাঁড়িয়ে আছে।
এই কথাটা বলছে। দেখেন এইখানে দেখেন ইনসাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট, আর যদি কি করতে, ইনসাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি এন্ড এগ্রিকালচার ইজ প্রিভেন্টিং, প্রিভেন্টিং মানে বাধা, কিসের উপরে বাধা, দ্য কান্ট্রি ফ্রম অ্যাচিভিং ইট ইজ ডিজায়ার্ড ইকোনমিক গ্রোথ, এটা কাঙ্ক্ষিত ইকোনমিক গ্রোথের বাধা হিসাবে দাঁড়িয়ে আছে। এইভাবেও তারা তৈরি করেছে। হ্যাঁ, মানে এক একজন এক এক ভাবে তৈরি করেছে। আপনারা জাস্ট এখন একটু একটু করে দেখেন, পুরোটা মাথার ভিতরে প্রবেশ করাতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়, এবং ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনারা একটা সময় দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন না, আপনারা আমরা এটাকে কিভাবে নিব, কিভাবে নিতে পারবো না, এরকম চলে আসবে। ওকে, আচ্ছা, যারা আছেন তারা একটু একটু মনোযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমাদের ক্লাসগুলো। আর আপনারা এই ক্লাসগুলো করলে দেখা যাচ্ছে একদম ইজিলি, এইখানে কোনো ঝামেলা নাই যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য অনেক জায়গায় দৌড়াই বেড়াইছেন, প্রচুর রুলস শিখেছেন, শেখার পর এসে দেখেন যে শুধু রুলসই শেখা হয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হয়নি বা ইংলিশ রাইটিং আপনি করতে পারেন না। এই ক্লাসগুলো এখান থেকে 4টা-5টা ক্লাসগুলো করলে আপনার রাইটিং স্কিল খুবই বেটার অপশনে চলে যাবে। হ্যাঁ, খুবই বেটার অপশনে চলে যাবে। তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে জাস্ট কিছু লাগবে না, আপনাকে সাবজেক্ট আর ভার্বটা শুধুমাত্র মেজারমেন্ট করা লাগবে। যেটা যেখানে আছে এটা আগে বসাবেন, এটা এখানে বসাবেন, এটা এখানে বসাবেন, যেটা যেখানে আছে সেটা সেখানেই বসান, কোনো সমস্যা নাই। আপনাকে এগুলো রুলস শেখানো হয়, শুধু রুলস এর মধ্যে পড়ে থাকতে আসেন। এই যে তদুপরি ইংলিশটা আমরা কিভাবে লিখি, যে মোর এভার বা হাউ এভার যেভাবে লিখি, হ্যাঁ, হাউ এভার বা মোর এভার এগুলো লিখি, তাই না? আমরা মোর ওভারটা দিই, মোর ওভারটা কিন্তু মানে নরমালের মধ্যে খুবই গর্জিয়াস, মোর ওভার বা হাউ এভার, বা আপনি লিখতে পারেন হচ্ছে ফাদার মোর, এই কথা অনেকগুলো লিখতে পারেন, সেগুলো সবকিছু দেখানো হবে। তো ধরেন এটা তদুপরি মানে হাউ এভার দিয়েও করতে পারে, আমি মোর ওভার দিয়ে করলাম। হ্যাঁ, মোর ওভারটা সব থেকে না, মানে নরমালও না বেসিকও না, মানে নরমালও না অ্যাডভান্সও না, মোটামুটি একটা পর্যায়ে মোর ওভার আপনি হাউ এভার ইউজ করতে পারেন। যাই হোক, এখন দেখেন বৈদেশিক ঋণের বোঝা এবং ডলার সংকটের মতো সমস্যাগুলো, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট। এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি সাবজেক্ট, এইখান থেকে এই পর্যন্ত আমাদের সাবজেক্ট, ঠিক আছে। আর কি ফেলেছে, ফেলেছে হচ্ছে আমার ভাব। এখন আপনি যদি এটা দিয়ে শুরু করেন, যদি আপনি এটা আগে লিখে ফেলেন, তাহলে অবশ্যই আপনাকে ভাব লিখতে হবে, কারণ সাবজেক্ট আর ভাব একে অপরের বন্ধু। আর বাকিটা যেটা যেখানে আছে সেটা সেখানে রাখেন, কোনো সমস্যা নাই। আপনার এটা মনে হচ্ছে আগে বসাবো, ওইটা বসান, ওইটা মনে হচ্ছে আগে বসাবো, ওইটা বসান, আপনার ব্যক্তিগত বিষয়। ইংলিশে এত কিছু ধরে না। আপনি দেখেন তদুপরি আমরা বা মোর এবার লিখে দিলাম। তারপরে কি দেখেন, বৈদেশিক ঋণের বোঝা, ঠিক আছে, এইটা আগে লিখতে হবে। তারপরে কি ডলার সংকটের মতো সমস্যাগুলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মতো কথাটা যখন লেখা থাকবে, হ্যাঁ, কয়েকটা জিনিস, মতো এবং চেয়ে, মতো এবং কি চেয়ে, এই কথাগুলো যখন লেখা থাকে এগুলোকে বলা হয় ডিগ্রি। কি বলা হয়? ডিগ্রি। মতো হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রি, আর চেয়ে হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি। তো ডিগ্রির ক্ষেত্রে কি করবেন, দেখেন মত অথবা যে পরের যে শব্দটা আছে এই শব্দটা আগে লিখে ফেলবেন। ধরেন মত এই কথাটা লেখা আছে, এই শব্দটা আগে লিখে ফেলেন। এটা হচ্ছে বড় বড় সাবজেক্ট কিভাবে আপনি লিখবেন, বড় বড় অবজেক্ট কিভাবে আপনি লিখবেন, এই একটা ক্লাস হবে। হ্যাঁ, ওইখানে আপনাকে আরো সুন্দর করে দেখানো হবে। যাই হোক, এখন আসেন সমস্যাগুলো। তো এই যে দেখেন প্রবলেম, এই যে দেখেন প্রবলেম, অনেকগুলো সমস্যা, তো তাই সমস্যার সাথে এর যুক্ত করে দিলাম। হ্যাঁ, সমস্যাগুলো, প্রবলেম, কিসের সমস্যাগুলো এবার আছে, এবার এখান থেকে যে বৈদেশিক ঋণের বোঝা, এটাও একটা বড় সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, বাট সাবজেক্টের একটা খণ্ডচিত্র। তো বোঝা কথাটা আগে লিখতে হবে। তো বোঝা কথাটা আগে কিভাবে লিখবে, ধরে এখানে বললেন সমস্যাগুলো। আচ্ছা, মত কথাটা আগে লিখে নিতে হবে। মত আপনি এইভাবে লাইক দিয়ে লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন লাইক অথবা সাচ অ্যাজ, এইটা দিয়ে লিখতে পারেন। আপনি সাচ অ্যাজ দিয়ে লেখার চেষ্টা করবেন, কারণ সাচ অ্যাজ খুবই সুন্দর। আপনি লাইকও লিখতে পারেন, আপনি সাচ অ্যাজও লিখতে পারেন। এই কথাটা হয়ে গেল। এখন এখান থেকে শুরু, বৈদেশিক ঋণের বোঝা, বোঝা কথাটা আগে লিখতে হবে। এবং এই যে দেখেন এটা হচ্ছে বড় সাবজেক্ট, এই যে র আছে এই পর্যন্ত আলাদা করে লিখতে হবে, এইটা আগে লিখতে হবে। যেটা যে র আছে সেটা একটু পরে লিখতে হবে। এখন আসুন বোঝা ইংলিশটা আমরা লিখে ফেলি। আপনি এটা বোঝা অনেকভাবেই বোঝাতে পারেন, ইম্প্যাক্ট বোঝাতে পারেন, বাট আমরা এখানে একটু সাচ অ্যাজ দ্য বার্ডেন, এই যে বার্ডেন মানে হচ্ছে বোঝা। কিসের বোঝা? এই যে দেখেন র, এই যে র আছে, কিসের বোঝা? বৈদেশিক ঋণের বোঝা। তাহলে বৈদেশিক ইংলিশ কি হবে? ফরেন। ঠিক আছে, বৈদেশিক ইংলিশ কি হবে? ফরেন।
আর ঋণ, বৈদেশিক ঋণ ইংলিশ হচ্ছে ফরেন ডেট। ফরেন ডেট এর মানে হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণের বোঝা দেখেন, ওই যে আমরা কি বললাম, বার্ডেন অফ ফরেন ডেট। ঠিক আছে, এখনো কিন্তু সাবজেক্টের কাছে সাবজেক্ট লিখেই চলে যাচ্ছে, এগুলো বড় বড় সাবজেক্ট। এবং কি বলছে, ডলার সংকট। ডলার, ডলার ইংলিশ তো ডলার, ডলার সংকট ইংলিশ হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস। তারপরে দেখেন হয়ে গেল সাবজেক্টের কাছে। এখন আপনাকে কি করতে হবে, ফেলেছে এই কথাটা লিখতে হবে। কি লিখতে হবে, ফেলেছে। কাউকে কোন জায়গায় মনে করেন ধাক্কা দিয়ে ফেলে দেয় না, ওই ধাক্কা দিলে কি বলে, ধাক্কার ইংলিশ কি হয় বলেন তো? কাউকে কোন জায়গায় মনে করেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ধাক্কার ইংলিশটা কি হবে বলেন তো? একদম নর্মাল যেটা আছে সেটা বলে। আচ্ছা আচ্ছা, একদম নর্মাল যেটা আছে সেটাই বলেন, ধাক্কার ইংলিশটা কি হবে? ধরেন আমরা এরকম করে ধাক্কা দিই, এর ইংলিশ কি হয়, পুশ। পুশ, আপনি পুশ করেন না, এই পুশ হয়ে গেছে। তো সমস্যা গুলো ফেলেছে, ফেলেছে, এছে, 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 এছে কথা লেখা থাকে, আপনাকে লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তারপরে আপনাকে লিখতে হবে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভ, হ্যাজ অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন ধরেন এখানে কয়টা, এখানে হ্যাভ বলবে না হ্যাভ বলবে? হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এখন আপনি সিঙ্গুলার বসাবেন না প্লুরাল বসাবেন, এইটা আপনাকে পড়ে দেখতে হবে। যে প্রবলেম লাইক সাচ অ্যাজ দ্য বার্ডেন অফ ফরেন ডেট এন্ড ডলার ক্রাইসিস, তার মানে দুইটা, হ্যান্ডের আগে একটা, হ্যান্ডের পরে আরেকটা, দুইটা আছে, তাই আমরা হ্যাভ বসাবো। হ্যাভটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে আমরা হ্যাভটা বসাইলাম। বসানোর পরে কি করব, এবার আমরা পুশ কথাটা লিখবো, ধাক্কা দেওয়া, বুঝছেন? পুশ, কোথায় পুশ করেছে? এখন দেখেন হয়ে গেছে কাজ, সাবজেক্টের পর ভার্ব লিখেছে। এখন এখন আপনি চিন্তা করতেছেন যে এখন আমি কি করব, এখান থেকে শুরু করব। এখানে এটা এটা দিব, তারপরে এটা দিব, তারপরে এটা দিব, কারণ আমার সাবজেক্ট ভার্ব তো লেখা হয়ে গেছে। এখন আমার ইচ্ছা মতো আমি যেটা বসাবো, এটা বসাবো। এটা বসাতে পারি, এটা বসাতে পারি, এটা বসাতে পারি, এটা বসাতে, কিন্তু এইভাবে, মানে ধরেন এখন আমি এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো, আপনি এটা বসাতে পারেন, এটা এইভাবে বসাতে পারেন। তো যাই হোক, এখন আমরা দেখি। এখন ধরেন আমরা আগে যেভাবে সিরিয়ালে বাংলায় লেখা আছে সেভাবে বসে, অর্থনীতিকে পুশ দ্য ইকোনমি, পুশ দ্য ইকোনমি, হ্যাঁ, আরো, মোর, মোর, হ্যাঁ, অবস্থায়, মোর কঠিন অবস্থায়। আচ্ছা, মোরের আগে এখানে অবস্থার আগে ইন বসাতে হবে। কেন বসাতে হবে একটু পরে বলি, হ্যাঁ। ইন মোর কঠিন অবস্থা, কঠিন ইংলিশ হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, আর অবস্থা ইংলিশ হচ্ছে সিচুয়েশন, সিচুয়েশন। এখন ইন মোর ডিফিকাল্ট সিচুয়েশন, এই যে আর এই কথাটা লেখার কারণে আমি এখানে ইন বসাইছি। উন্তস্তীয় অ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এ, উন্তস্তীয় অ এবং তে, এগুলো কথার আগে কি বসবে, এগুলো কথার আগে ইন বসবে, এগুলো কথার আগে ইন বসবে। যেহেতু এখানে এ এর বদলে আমি ইন বসাচ্ছি এবং উন্তস্তীয় অ এর বদলে ইন বসাচ্ছি, যেমন এখানে উন্তস্তীয় অ আছে তাই ইনটা এখানে বসিয়েছি, হ্যাঁ। আপনি মোর ডিফিকাল্ট এটা না লিখে ইন মোর ডিফিকাল্ট সিচুয়েশন এইভাবে লিখেন। দেখেন সাবজেক্টের পর আপনার ভার্ব অন্যটা কি কি কোথায় আছে এগুলো আপনাকে বসানোর দরকার না। আপনি সাবজেক্টের পর ভার্ব বসাবেন, ইচ্ছা মতন যা ইচ্ছা আগে বসাবেন। ধরেন আপনি এটা লিখেছেন যে হ্যাপু, কঠিন অবস্থা, তাহলে ইন ডিফিকাল্ট সিচুয়েশনস, মোর, ইন মোর ডিফিকাল্ট সিচুয়েশনটা আগে লিখলেন, তারপরে কি কাকে, অর্থনীতিকে, ইকোনমি, ইন মোর ডিফিকাল্ট সিচুয়েশন ইন ইকোনমি। মানে ধরেন ইকোনমিটাকে আপনি পরে লিখেন, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আপনারও কোনো সমস্যা নাই। এইভাবে লিখবেন, যেভাবে লিখলে আপনার সুন্দর হবে। জাস্ট আপনি সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে, কোনো রুলস নাই, হ্যাঁ। আর রুলস গুলো কি, যেগুলো এই যে ছোট ছোট করে রুলস দেখাচ্ছি এগুলো, কারণ আসলে এটা পত্রিকার মধ্যে স্টাইল একটু দেখে আসি, এটা পত্রিকার স্টাইলে কিভাবে লিখছে এইটা একটু দেখার চেষ্টা করি, পত্রিকাটা কিভাবে লিখছে। ওকে, পুশ, হ্যাঁ, গুড। আমরা এখান থেকে লিখতে পাচ্ছি রাজু, উনি কিন্তু খুব অ্যাক্টিভ। রাসেল, জি স্যার, ওকে। বাকিরাও খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ, কিন্তু বসে বসে দেখছেন, কমেন্টস করছে না, কিন্তু লুকে নিচ্ছে ইনশাআল্লাহ। আসেন মোর এবারটা একটু দেখি। এই যে দেখেন, আমরা যেমন বললাম না, মোর এবারটা আসলে একদম স্ট্যান্ডার্ড লেভেলে, এটা ম্যাক্সিমাম পত্রিকাগুলো ইউজ করে থাকে। মোর এবার দেখেন, আমরা প্রবলেম লিখেছিলাম, এই যে বললাম না আপনাকে একটু আগে যে আমরা প্রবলেম লিখেছিলাম। দেখেন প্রবলেমস, অনেকগুলো প্রবলেম। এই দেখেন ইস্যুস, দেখবেন পত্রিকাগুলো কি কত সুন্দর করে ইস্যুস লিখেছে।
তারপরে যে লাইট লিখেছিলাম বা সার্চেস লিখেছিলাম, এই যে সার্চেস। তারপরে দেখেন দা বার্ডেন লিখেছিলাম, তারাও বার্ডেন লিখেছে। অফ ফরেন ডেট, এই যে দেখেন ফরেন ডেট লিখেছে। তারপরে কি এন্ড দ্য ডলার ক্রাইসিস, তারাও লিখেছে হ্যাভ হ্যাভ। আর তারপরে আমরা কি লিখেছি যে মোর ডিফিকাল্ট সিচুয়েশন, তাই না? তো হ্যাভ লিখেছি। তারপরে তারা কি করেছে, ফার্দার উইকেন্ড। ফার্দার উইকেন্ড মানে ফার্দার মানে আরো, ফার্দার মানে আরো। আমরা মোর লিখেছিলাম, ওরা আরো এই ফার্দার লিখেছে। তো মোরের বদলে আপনি ফার্দার ইউজ করতে পারবেন। এবং ফার্দারের আরেকটা গুণাবলী, এটা সেন্টেন্সের শেষেও ইউজ করা যায়, এটা খুবই সুন্দর। ফার্দারের আরেকটা গুণাবলী সেন্টেন্সের শেষে ইউজ করা যায়। তারপরে দেখেন উইকেন্ড মানে দুর্বল করে দিয়েছে। আমরা বলেছি কঠিন সিচুয়েশনে ফেলেছে। দ্য ইকোনমিকে দুর্বল করে দিয়েছে, তাই বলছে ইকোনমিকে কঠিন সিচুয়েশনে ফেলেছে বা দুর্বল করে দিয়েছে। ওই একই কথাই জাস্ট ভাবার্থ মিনিং এর জন্য তারা এই কাজটা করেছে। এবার আসেন, আচ্ছা এখানে আল জাজিরাটা আগে চলে আসছে। আল জাজিরার একটা জিনিস ফলো করবে, মোর এবার ফাদার মোর এরা এগুলো ইউজ করে না, এরা সবসময় ইন অ্যাডিশন এগুলো ইউজ করে। কি ইউজ করে? আমরা যেমন মোর এবার ইউজ করি, এটা আল জাজিরা, উপরেরটা আল জাজিরা, তারা ইন অ্যাডিশন ইউজ করে, ঠিক আছে? তারপরে দেখেন, এই দেখেন দ্য ইকোনমি বলছে কি অর্থনীতি ইজ কি করছে, ফেসিং গ্রেটার চ্যালেঞ্জ। এই যে চ্যালেঞ্জ কথাটা লিখেছে, চ্যালেঞ্জের জন্য এই ফেসিংটাকে হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন হিসেবে ইউজ করেছে। আমাদের ফিক্সড এক্সপ্রেশন আছে ক্লাস, সমস্যা নাই, আগে তো নরমালটা শিখে নেন, ফিক্সড এক্সপ্রেশন তারপর শেখানো হবে। তারপরে দেখেন এই যে ডিউ টু কোথায় লিখেছে, একদম এখানে। আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, ডিউ টু দা ফরেন ডেট বার্ডেন। আমরা কি লিখেছিলাম, দা বার্ডেন অফ ফরেন ডেট। তারা কি লিখেছে যে ফরেন ডেট বার্ডেন, ওইটা মানে ফরেন ডেট মানে হচ্ছে বৈদেশিক ঋণের বোঝা। এই ফরেন ডেট বার্ডেন এইভাবেও লেখা যায়, আমরা দ্য বার্ডেন অফ ফরেন ডেট লিখেছিলাম, এইভাবেও লিখতে যায়। এন্ড দ্য অনগোয়িং ডলার ক্রাইসিস এর চলমান অবস্থা, তাই বলছে অনগোয়িং মানে কি, চলমান একটা অবস্থা। আচ্ছা এগুলো হচ্ছে আপনার ফ্রেজাল ভার্ব, কিছু ফ্রেজাল ভার্ব আছে যে আপনি ওই ফ্রেজাল ভার্ব গুলোকে সেন্টেন্সের মিডলে প্রবেশ করাই দেন, দেখেন সেন্টেন্স অনেক সুন্দর হয়। কিছু মডাল ভার্ব আছে, এখানে আপনি মডাল ভার্ব ইউজ করবেন, দেখবেন এগুলো আরো বেশি সুন্দর হয়। তো মডাল ভার্বের উপরে ক্লাস থাকতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে হচ্ছে ফ্রেজাল ভার্বের দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায়, এগুলোর উপরে ক্লাস থাকতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এরপরে দেখেন ফার্দার মোর ইউজ করেছে নিউয়ার্ক স্টাইল, দ্য রাইজিং ফরেন ডেট মানে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়ার কারণে বা বৈদেশিক মুদ্রা বোঝা বৃদ্ধি পাওয়ার কারণে এন্ড ডলার ক্রাইসিস হ্যাভ পুশ। এই যে দেখেন আমরা হ্যাভ পুশ ইউজ করছি, তারা হ্যাভ পুশ দ্য ইকোনমি। আমরা ইন ইউজ করেছিলাম এখানে, ইন মোর ডিফিকাল্ট সিচুয়েশন। তারা কি লিখেছে, ইনটু আ এই যে আমরা বাঙালিরা ইন লিখি, ইন লিখে তারপরে লিখে দিই, কিন্তু তারা কি করেছে ইনটু আ মোর ডিফিকাল্ট সিচুয়েশন। তো ইন না লিখে আপনি যদি ইনটু লিখতেন, এইখানে আরো সুন্দর হইতো। তো এগুলো আসলে জোশ আসতে হয়, আপনি যখন প্রচুর পরিমাণে লেখালেখি করবেন ইংলিশে তখন জোশ আসবে। তো আপনি যখন আমার ক্লাসগুলো করতে থাকবেন ইনশাল্লাহ আপনার জোশ আসবে। এবং এই ক্লাসগুলোর কিন্তু আপনাকে আমরা হোমওয়ার্কস দিব, আপনি কিন্তু হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করলে আপনি খুব সুন্দর করে পারবেন। তো তার আগে আপনাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, এগুলো শব্দের অর্থগুলো আমরা দিয়ে দিব হোমওয়ার্কে। শব্দের অর্থগুলো, বাংলা শব্দের ইংরেজি অর্থগুলো আমরা দিয়ে দিব। আপনাকে কি করতে হবে, শুধু সাবজেক্টের পর ভার্বটাকে বসাতে হবে, আর বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে বসায় দিয়ে দিবেন সুন্দর করে। আর ওর মধ্যে যেটা ভুল আছে সেটা আমরা কালেক্ট করে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। বা এটা আমরা সলভ দিয়ে দিব, আমরা সলভটা আপনি মিলাই নেবেন। হ্যাঁ আসেন এবার একটু লক্ষ্য করেন, অতীতে বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি ছিল এবং তখনও দারিদ্র ও বেকারত্ব ছিল বড় সমস্যা। আমরা এখন আর বড় জায়গায় বিগ লিখবো না, হ্যাঁ, কারণ সিগনিফিকেন্ট শিখে নিয়েছি, তো এখন হবে না আর। তো দেখেন অতীতে এই কথাটা তো আমরা সবাই লিখতে জানি, তো এই কথাটা আগে লিখে নেন, কারণ এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অতীতে ইন দা পাস্ট, অথবা আপনি প্রিভিয়াসলি কথাটা লিখতে পারেন। প্রিভিয়াসলি কথাটা কিন্তু সুন্দর বেশি, যেহেতু আমরা একদম নর্মাল দিয়ে লিখছি, সেহেতু আমরা কি করব, ইন দা পাস্ট, ইন দা পাস্ট এই কথাটা লিখে কমা দিব, কারণ ইন দিয়ে শুরু করলে এখানে কমা দিতে হয়, ঠিক আছে? এখানেও কমা দেওয়া আছে। দেখো বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি ছিল, বাংলাদেশ হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার ভার্ব। এটা এখানে লিখে নেন, তারপর আর কোনটা কোথায় লিখবে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমাদেরও বিষয় না। তো দেখেন এখানে আছে বাংলাদেশ, আপনি বাংলাদেশ লিখলেন, সাবজেক্ট তো লিখে ফেলেছেন, এখন কি করতে হবে, ভার্ব লিখতে হবে, কারণ আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন। এখন আপনাকে কি করতে হবে, ভার্ব লিখতে হবে। এখন আপনাকে কি করতে হবে, ভার্ব লিখতে হবে। আসুন ভার্বটা লিখি, বাংলাদেশ। এন্ড ভার্ব কি ছিল, ইংলিশ কি হবে বলেন,
আপনারা বলেন, না বললে কিন্তু আপনাদের ক্লাস করতে মন চাবে না। ওকে, আপনারা না বললে কিন্তু আপনাদের ক্লাস করতে মন চাবে না। ক্লাস করার জন্য কিন্তু আপনাদের নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে। আর আপনারা যত বেশি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য তত ভালো হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন দেখেন, এইখানে দেখেন ছিল ইংলিশ হচ্ছে ওয়াজ, বাংলাদেশ ওয়াজ। তবে আমি আপনাদেরকে একটু ব্যক্তিগত বিষয় বলি, পত্রিকাগুলো কিন্তু ওয়াজ ইউজ করে না। সবসময় দেখবেন যে ওয়াজের বদলে তারা হ্যাড ইউজ করে, হ্যাড ইউজ করে। তো যাই হোক, আমরা আপাতত নর্মালটা শিখি আগে, তারপর পত্রিকাটা লিখবো। ওয়াজ হয়ে গেল, সাবজেক্ট বসালেন, ভার বসালেন। এখন আপনার ইচ্ছা আপনি এইটা আগে বসাবেন, এইটা আগে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এখানে যেহেতু একটাই শব্দ, দেখেন কৃষি নির্ভর অর্থনীতি। এখন কৃষি নির্ভর, এটার ইংলিশ হচ্ছে এগ্রিকালচার, কৃষি ইংলিশটি এগ্রিকালচার, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট। ওকে, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট। আর কি বলছে, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি, ইকোনমি। আচ্ছা, এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি অর্থনীতি ছিল এখানে, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, অর্থনীতি ছিল এখানে কমা, তারপরে দেখেন এবং, এবং এখানে কি লেখা আছে এবং। দেখেন আমার সাবজেক্ট এবং ভাগ বসানো হয়ে গেছে, এখন আর আমার কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই। আপনি এখন যেটা দেখান ইচ্ছা সেটা সেখানে, ধরেন এটা এখানে আসেন এবং এখানেই বসাবো এন্ড, তারপরে কি তখন, তখনও। আচ্ছা, তখনও ইংলিশ কি হবে এটা বলেন তো, তখন ইংলিশ কি হবে? ধরেন আমরা বললাম ইভেন দো, আমরা কি বললাম যে ইভেন দো, ইভেন দো মানে কি এমন কি, ইভেন দো মানে কি এমন কি। বাট আপনি যদি বলেন ইভেন দেন, ইভেন দেন, ইভেন দেন, এই ইভেন দেন মানে হচ্ছে তখনও। আর ইভেন নাও মানে কি এখনো, অথবা আপনি রাইট নাও ইউজ করতে পারেন। রাইট নাও মানে এখনই, ঠিক আছে, এরকম এখনই এখনো দুটাই হয়। তো এই ইভেন, ইভেন দেন, ইভেন দেন মানে কি তখনও। তাহলে এই যে দেখেন এন্ড, এই যে আপনি এন্ড লিখলেন, এন্ড এর পর কি লিখতে হবে ইভেন, এন্ড ইভেন, এন্ড ইভেন দেন। তারপর কি লিখতে হবে দারিদ্র, দারিদ্র ইংলিশ হচ্ছে পোভার্টি, পোভার্টি। তারপরে কি বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, এখানে কমা ও আচ্ছা এন্ড ও আছে, এন্ড বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। এবং তখনও দারিদ্র ও বেকারত্ব ছিল। আচ্ছা, ছিল, আবার ছিল আসছে। তো এটা হচ্ছে ভাগ, তার মানে ওটা হচ্ছে সাবজেক্ট, মানে এই এইখানকার পরে আমরা একটা সাবজেক্ট পেয়েছি, দারিদ্র ও বেকারত্ব ছিল। এখন এখানে কয়টা এন্ড ও দুইটা, দারিদ্র একটা, বেকারত্ব একটা, তাই আপনি ওয়াজ বসাতে আর পারবেন না। ছিল ইংলিশ কি ওয়াজ অথবা ওয়্যার। তো আপনি কি কি বসাতে হবে, ওয়াজ বসাবেন না ওয়্যার বসাবেন? দুইটা আছে, এই যে দেখেন এন্ড দিয়ে দুইটাকে বলেছেন প্রপার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট, দুইটা জিনিস বোঝাইছে, এই জন্য ওয়্যার বসাতে হবে, ওয়্যার বসাতে হবে। ঠিক আছে, এইভাবে শিখতে থাকি কিন্তু আপনার এখন যে বিআইবিএম অথবা আইবিএ কোশ্চেন গুলো করতেছে, এগুলো কিন্তু আপনি ইজিলি ক্লিয়ার করতে পারবেন। আপনার জন্য খুবই দারুণ হবে এগুলো ক্লিয়ার করে ফেলতে পারলে। আচ্ছা দেখেন ওয়্যার, ওয়্যার কি ছিল দেখেন, বড় সমস্যা। বড় সমস্যা, বড় ইংলিশে যে আপনারা বিগ লিখেন, বিগ, তারপর কি সমস্যা ইংলিশ কি প্রবলেম, এইভাবে না লিখে এইভাবে লিখলে আসলে স্যাররা বুঝে ফেলে। তো বিগ এর বদলে আমরা কি লিখতে পারি সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, এমন না আপনার ঝামেলা নাই। ওয়ার্ড মুখস্থ করার যে ঝামেলা, আমি লেখার সময় আমার ওয়ার্ড আসে না, এগুলো ঝামেলা নেই। আপনি ক্লাস করে, আপনি ক্লাস করতে করতে আপনার ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। সিগনিফিকেন্ট। আর এই যে প্রবলেমের বদলে কি লিখেছিলাম বলেন তো, এখানে আমরা কি লিখেছি সমস্যা, সমস্যাটা লিখেছি প্রবলেম। প্রবলেম না লিখে কি লিখতে পারি আপনারা বলেন তো, প্রবলেম না লিখে আমরা কি লিখতে পারি, এটাই তো আপনারা কমেন্টস করেন। ইভেন দেন, ওকে, দারুন সাজু। আচ্ছা, আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ার লিখেছেন, ওয়্যার হবে, আবিদ ওয়্যার হবে। হ্যাঁ, উজ্জ্বল পাল লিখেছে হ্যাড, হ্যাড হয়, হ্যাডটা কিন্তু বেশি স্ট্যান্ডার্ড। ইস্যুস, প্রবলেমের জায়গায় ইস্যুস লিখবে। হ্যাঁ, ইস্যু, ইস্যু লিখবেন, যেহেতু আমরা এখানে সমস্যা গুলো বলিনি,
সমস্যা, ইস্যুজও লিখতে পারেন, সিগনিফিকেন্ট ইস্যুজ। এই যে দেখছেন নিউজ পেপারের মতন লেখা শিখে যাচ্ছে। ধরেন ইস্যুজ লিখলাম, ইস্যুজ দিয়ে দিলাম, সিগনিফিকেন্ট ইস্যুজ। এইভাবে আমরা করে ফেলতে পারছি। দেখেন কত সহজ। আমার কাহিনী হচ্ছে আমাকে সাবজেক্টের ভাগ নিয়ে বসাতে হবে, আর বাকিটা কি করতে হবে, বাকিটা সুন্দর করে বসাতে হবে। নিয়ম অবশ্যই আছে। এই যে আপনারা নিয়মগুলো করতেছেন, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। গ্রামাটিক্যাল রুলস আসলে এইভাবেই শেখা যাচ্ছে। গ্রামাটিক্যাল রুলস এইভাবে শেখা যাচ্ছে। আপনি সাবজেক্টের ভার বসাইলে, বসানোর পর এইভাবে শিখতে থাকেন, দেখেন আপনার হয়ে যাবে। রাইট নাও আমরা চলেন পত্রিকাগুলো একটু দেখে আসি। বাংলাদেশ অর্থনীতি এবং এটি, আচ্ছা ও সরি, এইটা উপরে চলে যাচ্ছে, একটু থামেন। ওকে, এই যে দেখে ইন দা পাস্ট, এরা কি ইউজ করেছে প্রিভিয়াসলি, এরা কই, এরা কোন ইউজ করেনি, ওয়ান্স, এরা ওয়ান্স ইউজ করেছে। দেখেন প্রত্যেকটা পত্রিকা তাদের আলাদা আলাদা স্টাইল ফলো করে। আমরা ইন দা পাস্ট লিখেছিলাম গার্ডিয়ানের মতন করে, বাট আমরা প্রিভিয়াসলি লিখলে এটা হয়ে যেত নিউয়ার্স টাইমের মতো। আর যদি আমরা ওয়ান্স লিখতাম তাহলে সেটা হয়ে যেত আমাদের আল জাজিরা পত্রিকা। আপনারা জেনে খুব অবাক হবেন, আল জাজিরা পত্রিকা এমন এমন ওয়ার্ড ইউজ করে আর এমন এমন সুন্দর করে লিখে, যেটা ক্লাস করলে আপনারা সুন্দর করে মানে সবকিছু পাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব টিউটর একাডেমি থেকে, টিউটর ইংলিশ থেকে, এইখান থেকে আপনাদেরকে পত্রিকার ক্লাসগুলো নিয়ে আসার, এবং সেগুলো রেকর্ড ক্লাস থাকবে ইনশাআল্লাহ। সেগুলো আপনারা দেখতে থাকবেন। আপনাদের পত্রিকা পড়তেই হবে, মাস্ট বি। আপনি পত্রিকা যত বেশি পড়বেন, আপনার গ্রামাটিক্যাল, আপনার ভোকাবুলারি, আপনার কোয়ালিটি, আপনার প্রিলির এক্সাম সবকিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি যদি শুদ্ধভাবে রিডিং করতে পারেন, আপনি যদি রিডিং পড়ে বুঝতে পারেন, তাহলে আর আপনার প্রশ্ন পড়ে বোঝার ক্ষমতা চলে আসবে। এর জন্য কোনো রুলস ফলো করতে হবে না। হ্যাঁ, এর জন্য কোনো রুলস ফলো করতে হবে না, যা সেটা ফলো করবেন। হ্যাঁ, গ্রামারের জন্য অবশ্যই বই কিনবেন, কারণ আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে। এটা পড়তে হবে, সাথে পত্রিকাও পড়তে হবে, দুইটাই ক্লিয়ার করবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন দেখেন প্রিভিয়াসলি ইন দা পাস্ট এরা ইউজ করেছে ওয়ান্স, এরকম করে ইউজ করবেন। বাংলাদেশ হ্যাড, এই যে দেখেন আমি আপনাকে কি বললাম, হ্যাড, ঠিক আছে, হ্যাড অ্যান এগ্রিকালচার বেসড ইকোনমি। আমরা ডিপেন্ডেন্ট লিখেছি, তারা কি লিখেছে, এগ্রিকালচার বেসড। আর এখানে দেখেন হ্যাড ইউজ করেছে। আমি বললাম না আপনি ওয়াজ ইউজ করার বদলে হ্যাড ইউজ করেন। হ্যাডটা কিন্তু বেশি মানে মানে সৌন্দর্য বর্ধন করে। ইয়ে এমন কি আমরা কি লিখেছিলাম, ইভেন দেন, তারা কি লিখেছে ইয়ে। আচ্ছা আপনারা কে কে আমাদের এই যে ইয়েটের রূপ দেখেছেন, যে আপনাদের যে গ্রামাটিক্যাল ইয়ে আর পত্রিকার যে ইয়ে, এর মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন একটু জানাবেন কমেন্টসে। পত্রিকার ইয়েট আর গ্রামাটিক্যাল ইয়েটের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আচ্ছা ইয়েট এটা দেওয়া হয়েছে, পেজে কিন্তু দেওয়া হয়েছে। ইয়েটের যতগুলো রুলস আছে পত্রিকা ইউজ করেছে সবগুলো দেওয়া হয়েছে, কোন কোন পত্রিকা কত তারিখ পর্যন্ত ইউজ করেছে ইয়ে। এমনকি প্রভার্টি আর আনএমপ্লয়মেন্ট রিমেইন, ঠিক আছে, এনিদারের বদলে এটা বসাইছে। হ্যাঁ, এটা ওয়াজের বদলে বসাইছে, এটা ওয়াজের বদলে বসাইছে। রিমেইন মেজর প্রবলেম, মেজর প্রবলেম বসাইছে, এটা হচ্ছে মেজর প্রবলেম হচ্ছে, এরকম করে বসাচ্ছে। ইয়েট এটা বসে আরো সৌন্দর্য বর্ধন করেছে, আর কিছু না। বাংলাদেশ ইকোনমিক্স রিলেট অন, রিলেট অন মানে হচ্ছে নির্ভর করতো, নির্ভর করতো। আমরা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট লিখেছি, তারা লিখেছে রিলেট অন এগ্রিকালচার, এগ্রিকালচারের উপর ডিপেন্ড করতো, এগ্রিকালচারের উপর নির্ভর করতো। এইভাবে আপনি লিখতে পারেন, এটা তো খুবই সিম্পল লিখেছেন তারা। বা কিন্তু এইটা কই থেকে আসলো, কিন্তু নাই তো। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তুটা ওই যে আমরা হ্যাঁ কিন্তুটা ওখানে জাস্ট যুক্ত করেছে। এই যে এরা কি যুক্ত করেছে, ইয়ে যুক্ত করেছে, এরা কি যুক্ত করেছে, বা যুক্ত করেছে, মানে জাস্ট তাদের দুজনের মধ্যে একটু পার্থক্য করেছে তারা। আনএমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট ওয়ার, এই যে দেখেন পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট ওয়ার স্টিল। আমরা কি বলেছিলাম, ইভেন দেন, তাই না? আমরা কি বলেছিলাম, ইভেন দেন। তারা কি বলছে, এখনো বা তখনো, এইভাবে লিখেছে। তারপর কি দেখেন, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ লিখেছি, আমরা লিখেছি সিগনিফিকেন্ট। এমন শব্দগুলোর ক্ষেত্রে এইখানে আপনি ফেস্ট লিখতে পারেন, ফেস্ট, এগুলোকে বলে ফিক্সড এক্সপ্রেশন। ওয়ার না লিখে ফিক্সড লেখেন, এগুলো আমাদের ক্লাস হবে, সমস্যা নেই। আপনি ফিক্সড এক্সপ্রেশন গুলো দিলে এবং সেন্টেন্স এনহ্যান্সার ইউজ করলে আরো সুন্দর হবে। কিন্তু আপনার যদি এই লেভেলটা যে সাবজেক্টের পরে ভার বসাতে হয়, এইটাই যদি না জানেন, তাহলে ফিক্সড এক্সপ্রেশনে গেলে প্রবলেম হবে। এটা খুবই ইজি, একটা ক্লাস করলে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন বাংলাদেশ ওয়ান্স, এক সময়, মানে এইটা যে আমরা বলতেছি ইন দা পাস্ট, অতীতে, বাংলাদেশ অতীতে হ্যাড অ্যান এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি, আমাদের মতন। আর শুধু আমরা হ্যাড এর থেকে ওয়াজ বসেছিলাম। বাট এরাও বাট লিখেছে, ইভেন দেন, এমন কি, কিন্তু তখনও প্রভার্টি এবং আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট ছিল
ওয়ার, দুইটার ক্ষেত্রে ওয়ার, ওয়াইড স্প্রিড ইস্যু, ওয়াইড স্প্রিড ইস্যু। আপনি চিন্তা করছেন তারা লিখেছে যে তখন প্রবলেম ছিল। হ্যাঁ, আমরা কি লিখেছিলাম, অনেকগুলা প্রবলেম ছিল, বড় প্রবলেম ছিল। তারা বলছে ওয়াইড স্প্রিড ইস্যু, বড়টাকে তারা কি বলেছে, বিস্তৃত একটা ইস্যু ছিল, এইভাবে তারা বোঝাইছে। তারা কি বোঝাইছে, বিস্তৃত একটা ইস্যু ছিল, এইভাবে বুঝিয়েছে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখতেছেন, এটা খুবই ভালো লাগছে। আমরা এখান থেকে কমেন্টটা দেখতেছি। আবিদ এবং মাহমুদুল আসাদুল ইসলাম, মোহাম্মদ আসাদুল ইসলাম, রাজু, সিগনিফিকেন্ট ইস্যু, খুবই দারুণ। এবং উজ্জ্বল ছাড়াও আরো অনেকে আমাদের ক্লাসগুলো করছিলেন, রাসেল, তারপর হচ্ছে আরো অনেকেই, এখন আমি দেখতে পাচ্ছি না আপাতত। আরো অনেকেই কমেন্ট গুলো করছিলেন, আপনাদের অনেকেরই কমেন্টস আমি পড়তে পারিনি। এইটা আসলে ক্লাসের দিকে ফোকাস করলে দেখা যায় যে অনেক সময় আপনার পড়াটা একটু ডিফিকাল্ট। আমরা আজকে এটা দিয়ে শেষ করে দেবো, যেহেতু আমাদের প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা এটা দিয়ে আজকে শেষ করে দিব। হ্যাঁ, এই জাস্ট এটা আছে। দেখেন 1971 সালের স্বাধীনতার পর, তো এইটা জাস্ট এইটা একটা ফ্রেজ, সরি সরি সরি, এইটা আমাদেরকে একটা ফ্রেজ, ঠিক আছে। সো এইখানে দেখেন পর, এই কথাটা আগে লিখতে হবে, আফটার, আফটার ইন্ডিপেন্ডেন্স। আফটার লিখলেন একটা প্রিপজিশন, তো আপনি এখন কি লিখবেন, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর, স্বাধীনতার পর। তো পরটা আগে লিখে নিলাম, ইন্ডিপেন্ডেন্স। আফটার ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা খালি কথা তো লিখতে হয় না, তাই না? আচ্ছা, ইন 1971, 1971, ঠিক আছে। 1971 সালে স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। এখানে বলেন তো কোনটা সাবজেক্ট চিনেন, একটু আপনারা চেষ্টা করেন, একজন দুজন চেষ্টা করলেও হবে, জান, একজন দুজন। হ্যাঁ, আপনারটাও হয়েছে। এই যে একজন কমেন্টস করছিলেন, আপনার একটু আমি দেখবো। হ্যাঁ, আসাদুল, আচ্ছা এখানে 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 দেখা যাচ্ছে একটু আগে, আসাদুল ইসলাম, উজ্জ্বল, ভেরি ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ উজ্জ্বল। আর হচ্ছে, আচ্ছা আমি দেখতেছি একজন কমেন্টস করছিলেন, আপনারটা হয়েছে কিন্তু, হ্যাঁ কমেন্টস একটু উপরে উঠে গেছে তো আমি দেখতে পারিনি। ওকে 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 ওকে, আচ্ছা আমরা দেখি আপনারটা হয়েছে, আপনারটা হয়নি এমনটা না, মানে জাস্ট আপনার একটা জিনিস বাদ দিচ্ছে, এটা বাদ দিচ্ছে, 1971 এই ইন্ডিপেন্ডেন্সটা বাদ দিচ্ছে। আচ্ছা, দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, হয়েছিল, এই কথাগুলো আগে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন নানা উদ্যোগ মানে কি, অনেক রকমের উদ্যোগ, তাই না? তো আপনি কি লিখবেন, নানা উদ্যোগ, এটা হচ্ছে সাবজেক্ট, ধরেন ভ্যারিয়াস উদ্যোগ। উদ্যোগ আপনি স্টেপ লিখতে পারেন, বাট স্টেপ একদম কমন হয়ে যায়। আচ্ছা কমনটাই লিখি, হ্যাঁ স্টেপ। আপনি স্টেপ না লিখে ভ্যারিয়াস স্টেপস, ভ্যারিয়াস লিখলে স্টেপের সাথে এস যুক্ত করতে হবে, এটা মনে রাখবেন। যেটা লিখবেন পরের নাউনের সাথে এস যুক্ত করবেন। আপনি স্টেপের বদলে ইনিশিয়েটিভটা লিখবেন, যেহেতু আপনাদের একদম প্রাথমিক পর্যায়ে ক্লাসের জন্য আমি স্টেপটা লিখেছি। হ্যাঁ, ইনিশিয়েটিভটা লিখবেন। নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, নেওয়া হয়েছিল, নেওয়া ইংলিশ হচ্ছে কি, আপনি কোনো কিছু নিলেন তাহলে আপনাকে কি বলতে হবে, নেওয়া হয়েছিল। তাহলে আপনাকে হয়েছিল, ল আছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ল, ম, ল, ম এবং ত, ল, ম এবং ত, এই তিনটা থাকবে যখন, তখন আপনি বুঝবেন যে এইটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। বুঝে গেছে? তো দেখেন এখানে ল আছে, হয়েছিল, তাহলে আপনি কি বলবেন, এটা কি নেওয়া হয়েছিল, হয়েছিল, ছিল ইংলিশ হচ্ছে ওয়াজ। আচ্ছা ওয়াজ এখন আর বলবে না, কারণ এখানে অনেকগুলো উদ্যোগ, ভ্যারিয়াস বলেছে, তো অনেকগুলো উদ্যোগের ক্ষেত্রে ওয়াজ বসে না, বসে কি ওয়া, এই যে ছিল, ছিল, তাহলে কি বলবে, ওয়া। তারপরে কি, নেওয়া, তো ওয়ার এর পরে আপনার টেকেন বসাতে হবে। এগুলা আসলে আপনাকে প্যাসিভ ভয়েসে শেখানো হয়, ওয়ার টেকেন, এগুলো আপনাকে প্যাসিভ ভয়েসে শেখানো হয়, বাট আমি আপনাকে এইভাবে শেখাচ্ছি, আপনার এইভাবেও প্যাসিভ ভয়েস হয়ে যাবে। প্যাসিভ ভয়েস মানে ভয়েসের উপরে যে ক্লাসটা থাকবে সেখানে প্যাসিভ ভয়েসটা আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে প্যাসিভ ভয়েস কেন, ওগুলা সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, টেকেন কি, ওয়ার টেকেন, ঠিক আছে, নেওয়া হয়েছিল। এখন এইটাটুকু আমাদের হয়ে গেছে, সাবজেক্টের ভাগ বসানো হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে ভাইয়া
স্যার আমরা আসলে এইখানে এইভাবে বসাতে থাকবো, স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য এইভাবে বসাতে থাকবো, বসান কোনো সমস্যা নাই, এইটা দিয়ে শুরু করেন। কিন্তু আপনি যদি সাবজেক্ট লিখেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে, বুঝে গেছে? যদি সাবজেক্ট লিখেন তাহলে ভার্ব লিখতে হবে। আপনি এইভাবে লিখতে পারেন, এটা এখানে আছে এইভাবে লেখা শুরু করি, করেন কোনো সমস্যা নেই। আমি সাবজেক্টের ভার্বটা দিয়ে আগে শেষ শুরু করেছি, এই জন্য আপনাকে আমি বলছি, ঠিক আছে? সাবজেক্টের ভার্ব দিয়ে শুরু করেছি, সাবজেক্টের ভার্ব, আপনি সাবজেক্টের ভার্ব ছাড়া শুরু করতে পারেন। দেশের অর্থনীতি কি বলছে? দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য। আচ্ছা, জন্য ইংলিশ কি হবে? আমরা সবাই লিখি ফর, আমরা সবাই লিখি ফর, বাট আপনার ফর লিখবেন না, আপনি লিখবেন টু। এখন থেকে ফরের বদলে টু লিখবেন, কারণ টু দিলে আপনার ভুলের সংখ্যাটা কমে যায় এবং স্ট্যান্ডার্ড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, টু পুনর্গঠন ইংলিশ হচ্ছে রিফর্ম। টু রিফর্ম পুনর্গঠনও হতে পারে, আরো অনেক ইংলিশ আছে, রিস্ট্রাকচার। আমরা যদি পত্রিকার মতো লিখতে চাই তাহলে রিস্ট্রাকচার লিখতে হবে। হ্যাঁ, এটা লিখলাম, আপনি রিফর্ম লিখবেন, কোন সমস্যা না। আমি পাশে রিফর্মটা লিখে দিই। রিফর্ম মানে হচ্ছে পুনর্জাগরণ বা পুনর্গঠন যেটাই বলে। আচ্ছা, রিস্ট্রাকচারটা বেশি যায়, পুনর্গঠন আছে তো তাই স্ট্রাকচারটা বেশি যায়, গঠনের ক্ষেত্রে স্ট্রাকচারটা বেশি যায়। হ্যাঁ, কি বলছে? দেশের অর্থনীতি, তো রিস্ট্রাকচার বা রিফর্ম। এই যে দেখেন, দেশকে এর সাথে র আছে তাহলে অর্থনীতিটা আগে লিখতে হবে, রিফর্ম ইকোনমি। আচ্ছা, কি র আছে? অফ দেশের, অফ দ্য কান্ট্রি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা সাজেস্ট করি। হ্যাঁ, দেখেন, আপনাকে আমি বললাম ধরেন এইখানে একটা টান দিলাম, টান দেওয়ার পর আমি আপনাকে বললাম যে ভাই একটা কাজ করেন, আপনার যেটা যেখানে আছে আপনি সেটা সেখানে দিয়ে লিখতে শুরু করেন। যেমন ধরেন এটা তো আমরা লিখলাম যে আফটার, এটা তো আগে আসছে তাই না? আফটার ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন না লিখলে হয়, আফটার ইন্ডিপেন্ডেন্স এখানে 1971। ওকে, এখানে কমা দিলাম, এখানেও কমা আছে। এরপর আপনি চিন্তা করছেন এইভাবেই লিখে যাব, এইভাবে লিখে গেলেও হবে, খালি মনে রাখবেন সাবজেক্টের পর ভার, এটা একটা সাবজেক্টের পর পরই ভার আছে, তাই এটাতে কোনো প্রবলেম নাই। দেখেন, দেশের অর্থনীতি, তাহলে এখানে কি হবে? অর্থনীতিটা আগে আসবে, দ্য ইকোনমি, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। এই যে অফ দ্য কান্ট্রি, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। দেখেন, যেটা যেখানে আছে সেটা সেখান দিয়ে শুরু করলাম, পুনর্গঠনের জন্য। হ্যাঁ, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি পুনর্গঠনের জন্য, টু রিফর্ম, টু রিফর্ম ফর্ম। তারপরে কি বলতেছে দেখেন, টু রিফর্ম, যে দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি টু রিফর্ম। ধরেন ওখানে আপনাকে কি বলা হলো? টু রিফর্ম করা হলো। তারপরে কি বলছেন? টু রিফর্ম নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন এতটুকু যখন আপনি লিখে ফেলেছেন, এটা আসলে পুরোটা একটা অবজেক্ট, সো এখানে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে এখন আপনি সাবজেক্টটা লিখবেন। মানে আমি বলছি এইভাবে লেখা যায়, যেটা যেখানে আছে সেটা যেখানে দিয়ে লিখতে যায়। এখন আপনাকে আমরা সাবজেক্ট লিখতে হবে, ওখানে একটা কমা দিয়ে রাখতাম, বুঝছেন কি? এই কমা দেওয়ার কারণ হচ্ছে এই ফ্রেজটার কারণে এখানে কমা দিলাম, না হলে কমা দিতাম না, এই ফ্রেজটার জন্য এখানে কমা পড়তেছে, সেগুলো দেখানো হবে কিভাবে। এখন কি নানা উদ্যোগ, তাহলে ভ্যারিয়াস, ভ্যারিয়াস স্টেপ, স্টেপ না লিখে কি বলবেন? ইনিশিয়েটিভটা লিখবেন সবসময়। ভ্যারিয়াস স্টেপস ওয়ার টেকেন, ওয়ার টেকেন। দেখেন, এই যে যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আমরা লিখেছি। এখন আপনি এখানে বলতে পারেন কমা দিলেন কিসের জন্য? এরকম আর কি কমা হয়? হ্যাঁ, এরকম আর কি কমা হয়। তো এরকম করে কমা টমা দিয়ে অনেক কিছু করতে পারবেন, তো আপনার কাছে ভালো লাগবে। এবং ক্লাসগুলোর আসলে মূল চাবিকাঠি হচ্ছে আপনি যে এতদিন ধরে ফ্রি হ্যান্ড রাইটিং শিখলেন, এইটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? ফ্রি হ্যান্ড রাইটিং কি লাগছে এখন দেখে আপনার কাছে? ভ্যারিয়াস ভেঞ্চার হ্যাড টেকেন, হ্যাড লিখে ইউজ করেছে, ওয়াজের বদলে আমি সবসময় বলি আপনারা হ্যাডটাকে ইউজ করেন। উনি হ্যাডটাকে ইউজ করেছে, হ্যাড টেকেন টু রিফর্ম ইকোনমি অফ দ্য কান্ট্রি। ওনারটা খুবই সুন্দর হয়েছে, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। দেখেন, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখলাম, শুধু সাবজেক্টের ভার্বটাকে পাশাপাশি রাখলাম। এই ক্ষেত্রে ওখানে কমা দিলাম কেন? এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হচ্ছে, তাই না? এগুলো আসলে লিখতে লিখতে চলে আসবে। তবে এইটা এমন না যে এইটার ক্ষেত্রেই আসছে, অন্যগুলার ক্ষেত্রে আসেনি। অন্যগুলা যেটা যেখানে আছে সেটা সেখানে রাখছি, সমস্যা হবে না। আপনার মাথায় আসবে যেটা সেটাই লিখবেন, কিন্তু মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্বটাকে সুন্দর করে বসাবো।
আর এটা যদি পত্রিকার মতো হয় আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এতটুকুই, আমরা আজকে আর বেশি সময় নিচ্ছি না। আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি মনে হয় যে ক্লাসগুলো আবার প্রথম থেকে দেখবো, তো প্রথম থেকে দেখেন, আপনার এই সব ফ্রি হ্যান্ড রাইটিং লেখা খুবই সহজ হয়ে যাবে। আমরা একটু সময় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করব। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরো সহজ করে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ, যাতে করে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ইজিলি হয়। এবং পরবর্তী ক্লাসটা আসলে আমরা এইভাবে দিতে যাচ্ছি যে বড় বড় যে সাবজেক্ট গুলো আছে এগুলোকে কিভাবে ভেঙে ভেঙে বিভিন্ন স্টাইলে বসানো যায়। তবে প্রথমত একটু নর্মালি দেখাবো, দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটাতে এসে আমরা একটু ওটাকে ভেঙে চলে দেখাবো। আর এইভাবে এই যে পত্রিকাগুলো দেখাবো, আমরা যদি এটারও পত্রিকা তিনটা দেখাই, এই যে দেখেন, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 ভ্যারিয়াস ইনিশিয়েটিভ, দেখেন ওরা লিখেছে হ্যাঁ ওয়ার আন্ডারটেকেন। এই যে দেখেন আমরা হ্যাড টেকেন লিখতেছি, তারা লিখতেছে ওয়ার আন্ডারটেকেন টু রিস্ট্রাকচার। এই যে এখান থেকে আমরা নিয়েছি কান্ট্রিজ ইকোনমি অফ দ্য কান্ট্রি অথবা কান্ট্রিজ ইকোনমি একই জিনিস। এরপরে দেখেন এই যে ফলোইং ইন্ডিপেন্ডেন্স ইন 1979, আফটার না লিখে আপনার ফলোইংটা লিখবেন, ফলোইংটা আফটার এর বদলে খুবই সুন্দর একটা ইয়া দিবেন। এবং ফেভারেল মেজার্স, এই যে দেখেন ইনিশিয়েটিভের বদলে তারা মেজার্স ইউজ করেছে, আর ভ্যারিয়াস এর বদলে তারা ফেভারেল ইউজ করেছে, আর কিচ্ছু না। আর এই যে দেখেন ওয়ার আছে, এই দেখেন টেকেন আছে, আর ওরা কি লিখেছে আন্ডার টেকেন। আপনার টেকেনের বদলে আন্ডার টেকেন লিখবেন, এটা দেখতে সুন্দর লাগে। টু রিফর্ম, আমরা টু রিফর্ম লিখেছিলাম, বা রিস্ট্রাকচার লিখেছিলাম, ওই যে এদেরটা নিয়েছিলাম, এদেরটা নিয়েছিলাম রিস্ট্রাকচার, এটা হচ্ছে রিফর্ম। আর গার্ডিয়ান এটা নিউয়ার্ক সাইড, এটা দ্য কান্ট্রিজ ইকোনমি বা ইকোনমি অফ দ্য কান্ট্রি, এভাবে লিখলেও হবে। সিন্স, দেখেন আফটার এর বদলে তারা সিন্স লিখেছে ফলোইংটা লিখবেন, ফলোইংটা বেশি স্ট্যান্ডার্ড। সিন্স অথবা আফটার দুইটার মধ্যে একটা দিবেন। গেইনিং ইন্ডিপেন্ডেন্স ইন 1979, এই গেইনিং মানে হচ্ছে অর্জন করেছিল। মাল্টিপল ইফোর্টস, আমরা লিখেছিলাম ভ্যারিয়াস স্টেট, ভ্যারিয়াস ইনিশিয়েটিভ, তারা লিখেছে মাল্টিপল ইফোর্টস, প্রচেষ্টা। বুঝলেন? হ্যাভ বিন মেড, তৈরি করা হয়েছিল টু রিশেপ, মানে গঠন করার জন্য। কি গঠন করেন? দ্য কান্ট্রি ইকোনমি গঠন করার জন্য। দেখেন এখানে আসলে আপনাদেরকে যেভাবে ভাষা দেখানো হয়েছে, আসলে একটা ভাষা না, ক্লিয়ারলি দেখানো হবে। আর আশা করি হচ্ছে এতটুকুর মধ্যে না আরো শব্দের ভান্ডার আমাদের ক্লাসের মধ্যে বোঝানো হয়ে যাবে। আমাদের প্রতিদিনের ক্লাসে আপনার শব্দের ভান্ডার 3000 অনায়াসে মুখস্থ হয়ে যাবে। এর জন্য আপনাকে শব্দের ভান্ডার বাড়াইতে হবে না। আপনি ক্লাস করেন এবং হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা করেন, দেখেন আপনার শব্দের ভান্ডার অটোমেটিকলি হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ। আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, ওকে, রেহানা এবং বাকিরাও লিখেছেন। ওকে স্যার, দিনের সাথে জানাতে যে ক্লাসগুলো নিয়মিত রেখে সাথে কিছু আছে এর বা সাজেশন দিবেন, অনেক কৃতজ্ঞ থাকবো। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, এই হোমওয়ার্কটা আজকে আপনারা করবেন। আর হোমওয়ার্কের পরে আমরা আপনাদের সাথে এই হোমওয়ার্কে কার কোথায় ভুল হয়েছে এগুলো নিয়ে একটু ছোট করে হলেও আলোচনা করার চেষ্টা করব। আর হোমওয়ার্কটা আপনারা একটু করেন, শুধু মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। এই হোমওয়ার্ক গুলোর কাজ হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসা, এরপরে আর কোনো রুলস বা স্ট্রাকচার ফলো করা যাবে না। এইটা হচ্ছে আমাদের চাবিকাঠি, এবং এটা আপনারা করার চেষ্টা করবেন নিজেরা বাসায় বসে বসে, কোনো কিছুর হেল্প ছাড়া, নিজেদের কলম আর খাতা ছাড়া আর অন্য কোনো কিছু না। এবং চেষ্টা করবেন যে আমাদের যে মানে সলভটা যাবে সেই সলভটার সাথে একটু মিলাই নেওয়া, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই আমরা রেখেছি, আর আমরা আগাচ্ছি না, কারণ নেক্সট আরো ক্লাস আছে আমাদের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।